ডেফিনেশন তোমরা জানো। এই সংক্ষেপে বলি, mating or crossing of two dissimilar genotypes having different desirable traits related to maturity, stature, quality, মানে different traits। অর্থাৎ এখানে যেমন বললাম মেটিং বা ক্রসিং হবে কাদের মধ্যে, দুটা জেনেটিক্যালি ডিসিমিলার প্যারেন্ট। এই প্যারেন্ট দুটো হবে কি জেনেটিক্যালি ডিসিমিলার, তারা একটা একটার মতো হবে না। কিসের ভিত্তিতে? বিভিন্ন ট্রেটের ভিত্তিতে। ট্রেটটা ম্যাচুরিটি হতে পারে, ট্রেটটা ইন টার্মস অফ স্ট্যাচার, স্ট্রাকচার রিলেটেড হতে পারে, ইন টার্মস অফ তার কোয়ালিটি রিলেটেড বা ইল রিলেটেড, অ্যাডাপ্টেশন রিলেটেড হতে পারে। এই ট্রেটের উপর ভিত্তি করে যদি মানে বিভিন্ন ট্রেড, যে ট্রেড গুলো আমরা এগ্রোনমিক্যালি ইম্পর্টেন্ট বা যেই ট্রেড গুলোর উপর ভিত্তি করে আমরা ভ্যারাইটি ডিপেন্ড করি, ভ্যারাইটি ডেভেলপ করি, সেই ট্রেড গুলোর বিচারে হচ্ছে দুইটা প্যারেন্ট যদি তাদের মধ্যে যদি ডিসিমিলারিটি থাকে, তাদের মধ্যে না উপস্থিত না থাকে, তখন তাদের মধ্যে যখন মেটিং বা ক্রসিং হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে হাইব্রিডাইজেশন। এটা হচ্ছে সিম্পল ডেফিনিশন। তোমরা মিউট করে নাও, যারা আসতেছো তোমরা মিউট করে নাও, ঠিক আছে? আমাকে নাইলে প্রতিবার তোমরা একটু পর জয়েন করবে, আমাকে মিউট করতে হবে, এটা আমার জন্য ডিস্টার্বিং। তোমরা যেই আসতেছো মিউট করে নিও। স্যার ক্লাসটা রেকর্ড করলে একটু ভালো হইতো, হলে নেট আপ ডাউন করতেছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি রেকর্ড করতেছি, পরে আপনাদেরকে দিয়ে দিব আবার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা তাহলে দেখলাম হাইব্রিডেশন হচ্ছে মেটিং অর ক্রসিং বিটুইন টু জেনেটিক্যালি ডিসিমিলার জেনোটাইপস হ্যাভিং ডিফারেন্ট ডিজারেবল ট্রেটস। যে কোনো ট্রেট হতে পারে, এখানে যেগুলো বলা আছে সেগুলো তার বাইরেও হতে পারে, এগুলো তো অল্প ট্রেডের কথা বলা হয়েছে। অর্থাৎ দুইটা প্যারেন্ট, এদের ট্রেড গুলো যে ইম্পর্টেন্ট ট্রেড তারা একই রকম না, এবং তাদেরকে ক্রসিং করা হচ্ছে বা মেটিং করানো হচ্ছে, এটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন করা হয় কেন? হাইব্রিডাইজেশন করা হয়, আমরা যদি উদ্দেশ্য বলি, হাইব্রিডেশন করা হয় হচ্ছে টু ক্রিয়েট জেনেটিক ভেরিয়েশন। হ্যাঁ, টু ক্রিয়েট জেনেটিক ভেরিয়েশন, সিম্পল। আমরা জেনেটিক ভেরিয়েশন ছাড়া আমাদের পক্ষে নতুন কোনো কিছু ডেভেলপ করা সম্ভব না। আমাদের যদি একই রকম সবকিছু থাকে তাহলে নতুন কি আসবে? নতুন কিছু আসবে না। সুতরাং জেনেটিক ভেরিয়েশন যদি আমরা দেখি যে আমাদের যে ট্রেড গুলো ডেভেলপ করা দরকার, যে ট্রেড গুলো একটা ভ্যারাইটিতে আনা দরকার, সেই ট্রেড গুলো আমাদের ওই ধরনের কাঙ্ক্ষিত জেনোটাইপ নাই, বা অন্য কোনো জেনোটাইপ আছে তার অন্যান্য বৈশিষ্ট্য ভালো না, বাট একটা বৈশিষ্ট্য আছে, ভালো বৈশিষ্ট্য আছে, তো আমরা এই প্যারেন্ট গুলোর মধ্যে ক্রস করি। কিসের জন্য? তাদের মধ্যে ক্রস করলে সকল বৈশিষ্ট্যগুলো মধ্যে একটা ভেরিয়েশন তৈরি হয়। তো টু ক্রিয়েট জেনেটিক ভেরিয়েশন, টু কম্বাইন। সরি, দেখতে পাচ্ছ তোমরা? তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা হাইব্রিডেশন নিয়ে তো আমরা বললাম, হাইব্রিডেশনের কি, হাইব্রিডেশনের কেন আমরা করি। তো হাইব্রিডেশনের 7টা স্টেপ আছে, 7টা স্টেপে হাইব্রিডেশনকে সম্পন্ন করা হয় যে কোনো ফসলের জন্যই, সেটা সেলফ পোলিনেটেড হোক, ক্রস পোলিনেটেড হোক, যে কোনো ক্ষেত্রেই আমরা হাইব্রিডেশনের ক্ষেত্রে আমরা 7টা স্টেপ, 7টা স্টেপ হচ্ছে selection of parents, selection of plants, emasculation, bagging, tagging, pollination, harvesting and storing of F1 seed. তো আমরা ধাপে ধাপে এই 7টা স্টেপ আমরা একটু দেখি, 7টা স্টেপ আসলে 7টা স্টেপে কি কি করা হয় সেই 7টা স্টেপ আমরা দেখি। তো তোমার সিলেকশন অফ প্যারেন্ট প্রথম যেটা আছে সেটাই করি। কিসের ভিত্তিতে আমরা প্যারেন্ট সিলেক্ট করব? ফার্স্ট স্টেপ। বা সিলেকশন অফ প্যারেন্ট বলতে কি বোঝায়? সিলেকশন অফ প্যারেন্ট বলতে বোঝায় স্লাইডগুলো চেঞ্জ হচ্ছে না। একটু সময় দাও, এখন দেখো হয়ে যাবে। আসছে না স্যার, না স্যার, স্যার এখনো ফার্স্ট স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, আমি সেকেন্ড ইন্টারনেটের ইয়ার কারণে বা কিছু হচ্ছে, দেখো চলে আসার কথা এখন। না স্যার, এখনো ফার্স্ট স্লাইড। আচ্ছা, আমি অন্য কাজ করি, সেটা হচ্ছে স্ক্রিন শেয়ারটা। এখন কিছু নাই নাকি? কিছু দেখা যায়? স্যার ফার্স্ট স্লাইডে আবার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, দাঁড়াও। ওকে, আমি তোমাদের স্লাইড না নিয়ে এইভাবেই নেই, ঠিক আছে? স্লাইড ফর্মে এখন দেখা যাচ্ছে স্লাইডটা, সিলেকশন অফ প্যারেন্ট দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমি তুমি ধরো স্লাইড অফ না গেলাম, হ্যাঁ, সাইড প্রেজেন্টেশন আগে এইভাবে দেখি।
তুমি এইভাবে মনোযোগ দাও। তাহলে সিলেকশন অফ প্যারেন্টে আমরা যদি দেখি যে হচ্ছে আমরা কি কাজ করি। সিলেকশন অফ প্যারেন্ট বলতে আসলে কি বোঝায়? সিলেকশন অফ প্যারেন্ট বলতে বোঝায় যে প্যারেন্ট গুলোর মধ্যে ক্রস করব, সেই প্যারেন্ট গুলো চুজ কর। কিসের ভিত্তিতে ক্রস করব, কাদের মধ্যে ক্রস করব? হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের তো ব্রিডিং একটা অবজেক্টিভ থাকে, যে আমরা যখন ব্রিডাররা যখন তোমার নতুন ভ্যারাইটি ডেভেলপ করতে চায়, তখন আসলে কি তাকে ইচ্ছা হলো একটা ভ্যারাইটি ডেভেলপ করেন, তাকে তা তো না, তার একটা সুনির্দিষ্ট গোল থাকে। ওকে, যে আমি একটা ভ্যারাইটি ডেভেলপ করব ধানের, গমের বা টমেটোর বা হোয়াট এভার, যে কোনো ফসলের। যখন একটা ভ্যারাইটি ডেভেলপ করার কথা আসবে, আগে তো সেট করতে হবে কি জন্য আমি ভ্যারাইটি ডেভেলপ করবো, কোন বৈশিষ্ট্যগুলো আমি চাচ্ছি। যদি আমার নতুন বৈশিষ্ট্যের চাহিদা না থাকে, যদি আমার বর্তমান যে ভ্যারাইটি গুলো আছে তার চেয়ে আরো ভালো কিছু তোমার তৈরি করার চাহিদা না থাকে, তাহলে তো আমি নতুন ভ্যারাইটি তৈরি করতে যাবো না। সুতরাং যখন আমাকে নতুন কোনো চাহিদা আসবে যে আমাদের তোমার ইল্ড বাড়াতে হবে, অথবা আমাদের এমন বৈশিষ্ট্য লাগবে যে এখন হয়তো এমন কোনো ডিজিজ চলে আসছে, সেই ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ডেভেলপ করতে হবে, অথবা আমাদের জনগোষ্ঠীর দেখা গেল কোনো পার্টিকুলার কোনো ধরনের নিউট্রিশনের অভাব, তাহলে সেই নিউট্রিশন সমৃদ্ধ কোনো একটা ফসল ডেভেলপ করতে হবে। তাহলে এই যে বিভিন্ন সিচুয়েশন ওয়াইজ সময়ের সাথে সাথে যে নানা রকম প্রবলেম গুলো অ্যারাইজ করে, সেই প্রবলেম গুলো মিট আপ করার জন্য আমাদের কিন্তু ব্রিডিং অবজেক্টিভ গুলো চেঞ্জ হয়। আজ থেকে 40 বছর আগে ব্রিডারদের কাছে ব্রিডিং অবজেক্টিভ ছিল ডিফারেন্ট, এখন ব্রিডিং অবজেক্টিভ ডিফারেন্ট। তখন 40 বছর আগে শুধু টার্গেট ছিল কি, ইল যত বাড়ানো যায়, ধানের যত ইল বাড়ানো যায় তত ভালো, ঠিক আছে। আর এখন আমাদের টার্গেটটা কি? এখন আমাদের টার্গেট হচ্ছে ওকে ধরেন ইলটা বাড়াও, তার সাথে সেটা ডিজিজ রেজিস্ট্যান্স বাড়াও, তার সাথে সেটা কোয়ালিটেটিভ ইমপ্রুভ করো, সেটা নিউট্রিশনাল ইমপ্রুভ করো, ঠিক আছে, সেটা যেন খেতে ভালো হয়, হ্যাঁ, সেটা যেন বাই প্রোডাক্ট, সেটা যদি আমরা ফ্যাক্টরিতে ইউজ করি, হ্যাঁ, আমরা যদি ফুড প্রডিউসিং এর জন্য ইউজ করি, তাহলে যেন সেটা যেন ভালো হয়। হ্যাঁ, তো এই যে অবজেক্টিভ গুলো চেঞ্জ হচ্ছে আমাদের সময়ের সাথে সাথে, তার সাথে কিন্তু আমাদের ব্রিডিং অবজেক্টিভ চেঞ্জ হলে প্যারেন্ট আমরা কোনটা চুজ করবো সেটাও চেঞ্জ হবে। অর্থাৎ 40 বছর আগে যে কারণে প্যারেন্ট চুজ করতাম, এই 40 বছর এসে কিন্তু একই কারণে প্যারেন্ট চুজ করবো না, তাহলে ডিফারেন্ট প্যারেন্ট চুজ করবো, ঠিক আছে। তাহলে আমরা প্যারেন্ট চুজ করবো বেসড অন ব্রিডিং অবজেক্টিভ। আমার যেটা ব্রিডিং অবজেক্টিভ থাকবে, যেটা যেই ধরনের ভ্যারাইটি আমি ডেভেলপ করতেছি, যে বৈশিষ্ট্যগুলো চাচ্ছি, সেই বৈশিষ্ট্যগুলো যেসব প্যারেন্টের মধ্যে আছে, যেসব প্ল্যান্টের মধ্যে আছে, তাদেরকে আমি বা যেই জেনোটাইপের মধ্যে আছে তাদেরকে আমি প্যারেন্ট হিসেবে চুজ করবো। আবারও বলি, আমার ব্রিডিং অবজেক্টিভে যে বৈশিষ্ট্যগুলোর কথা বলে, সেই বৈশিষ্ট্যগুলো যেসব জেনোটাইপে আছে, সেই জেনোটাইপ গুলোকে আমরা চুজ করবো অ্যাজ এ প্যারেন্ট। এটা হচ্ছে তোমার সিম্পল প্রিন্সিপল এটার আর কি। এবং এই ক্ষেত্রে আমাদের একটা টার্গেট থাকবে। প্যারেন্ট চুজ করার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা খেয়াল রাখি, যে আমরা যেন অবশ্যই খেয়াল রাখবো যে যেন পারতপক্ষে চেষ্টা করবো তাদের প্লয়েডি লেভেল যেন একই রকম হয়, অর্থাৎ তাদের ক্রোমোজোম সংখ্যা প্রায় যেন একই রকম হয়, তাদের কিন্তু খুব ভালো। তাদের জিনোম যেন ডিফারেন্ট না হয় খুব বেশি, হ্যাঁ, তাদের মধ্যে যেন জিনোম প্রায় একই ধরনের যেন হয়, তাহলে এটা ভালো হয়। জেনেটিক ডাইভার্সিটি যেন থাকে। ডাইভার্সিটি মানে কি, ভেরিয়েশন থাকবে। ইট ডাজন্ট মিন যে তারা এত ডিস্টেন্ট হবে যে তাদের মধ্যে ঠিক মতো মিওসিস হবে না, ঠিক আছে। তাদের মধ্যে মিওসিস, কারণ আমরা জানি যে ক্রোমোজোম গুলোর মধ্যে যদি মিল না থাকে, হোমোলোগাস না হলে কিন্তু ক্রোমোজোম গুলো কি হয় না, সিনেপসিস হয় না, সিনেপসিস না হলে ক্রসিং ওভার হয় না, মিওসিস সেখানে আলটিমেটলি সেখানে গ্যামেট গুলো ইকুয়াল ক্রোমোজোম নিয়ে গ্যামেট ফর্ম করে না। তাহলে এই যে তাদের মধ্যে ক্রোমোজোম গুলো তাহলে হোমোলোগাস হতে হবে। হোমোলোগাস হওয়া মানেই কিন্তু এই না যে তারা একই জিন ধারণ করবে, তারা ডিফারেন্ট জিন ধারণ করতে পারে, বাট একই লোকাসে একই ক্যারেক্টারের জিন হবে। তো ওই ক্যারেক্টারের জিন এক একটার ক্ষেত্রে একই রকম, ফেনোটাইপটা এক এক মানে এক এক ধরনের জিন থাকবে। অর্থাৎ কালারের ক্ষেত্রে যদি বলি, কোনটা হয়তো ওই ফ্রুট কালারের জিনটা হচ্ছে যেখানে আছে লোকাসে সেখানেই থাকবে, বাট একটা জিনের কারণে একটা লাল হবে, একটার কারণে সবুজ হবে, একটার কারণে হলুদ হবে। জিনের পার্থক্যের কারণে কালারটা ডিফারেন্ট হতে পারে। তাহলে আমরা প্যারেন্ট চুজ করবো বেসড অন দ্য ব্রিডিং অবজেক্টিভ, যে বৈশিষ্ট্যগুলো চাচ্ছি তারপর ভিত্তি করে। 1 2 নম্বর হচ্ছে আমার টার্গেট রাখবো এমন প্যারেন্ট চুজ করবো যেন পারতপক্ষে তারা যেন প্লয়েডি লেভেল যেন আলাদা না হয়, একই ক্রোমোজোম সংখ্যা হয়, জিনোম যেন একই ধরনের হয়, ঠিক আছে। আর আবার একই সাথে তাদের যেন জেনেটিক ডিস্টেন্স থাকে, যত ডিস্টেন্স থাকবে তত বেশি ভেরিয়েশন পাবো আমরা। এখন এই যে বললাম প্লয়েডি লেভেল যেন ডিফারেন্ট হয়, ক্রোমোজোম সংখ্যা যেন একই রকম হয়, এইটা কিন্তু সবসময় আমি পাবো না। এটা এমন সিচুয়েশন হয়তো আসবে যে আমি ভেরিয়েশন চাইলে, আমি নতুন কোনো বৈশিষ্ট্য চাইলে আমাকে এখানে কি করতে হবে, আমাকে প্লয়েডি লেভেল ডিফারেন্ট বা ক্রোমোজোম সংখ্যা ডিফারেন্ট বা জিনোম ডিফারেন্ট এখানে ক্রস করতে হবে। এরকম সিচুয়েশন আসতে পারে। যদি এরকম যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে
ওই স্পেশাল টেকনিক গুলো অবলম্বন করতে হবে, অ্যাডপ্ট করতে হবে, সো দ্যাট এই যে ডিফারেন্ট প্রোভাইডি লেভেল, যেখানে ডিফারেন্ট ক্রোমোজোম নাম্বার সহ এই যে ভেরিয়েশন গুলো আসে সেগুলো যেন আমরা ওভারকাম করতে পারি, এই কারণে যে জটিলতা তৈরি হবে সেটা যেন ওভারকাম করতে পারি। তাহলে আমরা সিলেকশন অফ প্যারেন্ট দেখলাম। সিলেকশন অফ প্যারেন্ট হচ্ছে মোদ্দা কথাই হচ্ছে বেসড অন ব্রিডিং অবজেক্টিভ, যে বৈশিষ্ট্যগুলো আমাদের দরকার সেগুলো যে প্যারেন্টে থাকবে, যে জেনোটাইপে থাকবে, তাদেরকে আমরা প্যারেন্ট হিসেবে চুজ করব। The selection of second step, selection of plants for hybridization. প্যারেন্ট চুজ করে ফেলছি, প্যারেন্ট চুজ করে আমরা ফিল্ডে লাগাই দিলাম। ঠিক আছে, যেহেতু হাইব্রিডাইজেশন করব সুতরাং এটা আমরা ফিল্ডে আমরা করব, এটা লাগাবো বা পটে লাগাবো, আমরা গ্রো করব, সো দ্যাট আমরা তাদের মধ্যে হাইব্রিডাইজেশন করতে পারি। হাইব্রিডেশন করব কাদের মধ্যে হবে? ফুলের মধ্যে হবে। ঠিক আছে, এখন এই জায়গায় একটা টার্ম আসবে, the plant those have to be crossed should be at flowering stage. যাদের যে দুইটা প্ল্যান্টের মধ্যে প্যারেন্টের মধ্যে ক্রস করব তারা যেন একই সময় ফ্লাওয়ারিং স্টেজে থাকে। কারণটা কি? আমি মেল এবং ফিমেলের মধ্যে ক্রস করব, তাহলে মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার বা মেল রিপ্রোডাক্টিভ অর্গান ফিমেল রিপ্রোডাক্টিভ দুইটাই তো একই সময় তোমার ম্যাচিউর থাকতে হবে, তা না হলে তো তোমার সেখানে আমাদের হাইব্রিডেশন করা সম্ভব না। সুতরাং এই জায়গায় একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হয়। দেখো সেকেন্ড সেন্টেন্স আছে, if two parental varieties have different flowering time it should be synchronized by sowing the parents at different dates. ঠিক আছে, এই জিনিসটা আমরা খেয়াল করি, আমরা রাখি, এই জিনিসটা আমরা দেখি যে তোমার সিনক্রোনাইজ ফ্লাওয়ারিং। সিনক্রোনাইজ মানে কি? সিনক্রোনাইজ করা মানে হচ্ছে একই সময় থাকা। ঠিক আছে, সিনক্রোনাইজ মানে কি? একই সময় থাকা। সিনক্রোনাইজ একই সময় যুগপৎ হবে, যেটা হচ্ছে সিনক্রোনাইজ। তাহলে দুইটা প্যারেন্ট তাদের মধ্যে ক্রস করতে হবে, তাদের ফ্লাওয়ারিংটা একই সময় হতে হবে। এখন আমি যে দুইটা প্যারেন্টকে চুজ করলাম এজ এ প্যারেন্ট, যে দুইটা জেনোটাইপকে নিলাম, তাদের তো ফ্লাওয়ারিং টাইম একই সময় নাও হতে পারে। একই সময় না হলে তাহলে আমি কি করব? এখানে একই সময় না হলে আমাকে এমন কোন একটা মেথড নিতে হবে সো দ্যাট আমি তাদের আমি কি করতে হবে, তাদের যে ফ্লাওয়ারিং টাইমটা যেন একই সাথে হয়, একই সময় হয়, এমন কোন একটা মেথড, একটা কালচারাল মেথড আমাকে নিতে হবে, কোন একটা মেথড ফলো করতে হবে। এই মেথডটা কি? এই মেথডটা হচ্ছে আমরা তাদেরকে সাধারণত ব্যাচে ব্যাচে লাগাই। ঠিক আছে, প্রথমে দুইটা প্যারেন্টকে একই সাথে লাগাইলাম, তার এক সপ্তাহ পরে আবার লাগাচ্ছি, তার এক সপ্তাহ পরে আবার গ্রো করতেছি, তার অর্থাৎ তোমার এক সপ্তাহের গ্রো গ্যাপ দিয়ে 4 বা 5 বার প্ল্যান্ট গুলোকে ব্যাচে ব্যাচে গ্রো করা হয়। এর ফলে কি হয়, যদি কোনোটা আগে পরে ফ্লাওয়ারিং হয়, দেখা গেল একটা আর্লি ফ্লাওয়ারিং হয়, একটা লেট ফ্লাওয়ারিং হয়, তো যেটা আর্লি ফ্লাওয়ারিং হয় সেটা প্রথমে ফ্লাওয়ার করে গেল, এটা হয়তো তার হাইব্রিডাইজেশনের জন্য ফ্লাওয়ার পাবে না, বাট এটা হয়তো দ্বিতীয় বা তৃতীয় স্টেজে যখন ব্যাচে যখন ফ্লাওয়ার হচ্ছে একটা প্যারেন্টের, তখন দেখা গেল যে আরেকটা প্যারেন্টের তখন ফ্লাওয়ারিং শুরু হচ্ছে। তাহলে ব্যাচে ব্যাচে ফ্লাওয়ারিং করলে কি হবে, এই ফ্লাওয়ারিং টাইমটা, সোয়িং টাইমটা যদি চেঞ্জ করে নিই, আমরা আগে পরে করে নিই, তাহলে কিন্তু দুইটা প্যারেন্টকে অবশ্যই দুইটা প্যারেন্টের কিন্তু ফ্লাওয়ারিং টাইমটা আমরা একই সময় পাবো। এটাকে আমরা বলি সিনক্রোনাইজেশন অফ ফ্লাওয়ারিং। ঠিক আছে, অর্থাৎ আমরা এটা কি করি, ব্যাচে ব্যাচে এক সপ্তাহ গ্যাপ দিয়ে আমরা দুইটা প্যারেন্টকে বারবার গ্রো করি, সো দ্যাট আমাদের 4টা বা 5টা ব্যাচ থাকলে কোনো না কোনো ব্যাচের মধ্যে আমরা ফ্লাওয়ার আমরা খুঁজে পাবো আর কি তোমার, হ্যাঁ, এবং সেখানে হাইব্রিডাইজেশন করা সম্ভব হবে। এবং প্ল্যান চুজ করার ক্ষেত্রে কোন প্ল্যান চুজ করব, আমরা কিন্তু প্ল্যান চুজ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো যেন এখানে তোমার নিরোগ, হ্যাঁ, ডিজিজ ফ্রি এবং গুড ভিগর, যাদের গ্রোথ ভালো, এমন প্যারেন্টকে আমরা চুজ করব আমাদের হাইব্রিডাইজেশন। সমস্যা হলে বলো, যদি কখনো মানে আমি হ্যাঁ গতকাল এখানে কিছুটা আমরা আলোচনা শুরু করছিলাম, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন কাকে বলে এবং হাইব্রিডাইজেশন সেটা আমরা বলছিলাম। তো 7টা স্টেপের আমরা কভার শুরু করেছিলাম, যে প্রথমে যেটা ছিল সিলেকশন অফ প্যারেন্ট। সিলেকশন অফ প্যারেন্টের মেইন প্রিন্সিপাল কি ছিল? মেইন প্রিন্সিপাল ছিল যে আমার ব্রিডিং অবজেক্টিভে যেসব বৈশিষ্ট্য, অর্থাৎ আমি যে বৈশিষ্ট্যগুলো নতুন ভ্যারাইটিতে দেখতে চাই, সেই বৈশিষ্ট্যগুলো যেসব প্যারেন্টে আছে, যেসব প্ল্যান্টে যেসব জেনোটাইপ আছে, সেসব জেনোটাইপটা চুজ করবো, সো দ্যাট এইসব জেনোটাইপ থেকে বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আমি একটা কম্বাইন করে একটা নতুন ভ্যারাইটি ডেভেলপ করতে পারি। তাহলে প্যারেন্ট সিলেকশনের একটা মেইন বেসিক প্রিন্সিপালটি হচ্ছে আমরা আসলে আমার ব্রিডিং অবজেক্টিভ কি, কোন ট্রেটের জন্য, কোন বৈশিষ্ট্যের জন্য আমি সিলেকশন করতেছি, হ্যাঁ। এবং এই জায়গায় প্যারেন্ট সিলেকশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন প্যারেন্ট গুলো যেন জেনেটিক্যালি ডিসিমিলার হয়, যে ইম্পর্টেন্ট যে ট্রেট গুলো যেগুলোর জন্য দরকার আমার
যেগুলোর জন্য আমার পরিবর্তন আনা দরকার, যে ট্রেডগুলোতে, সেই ট্রেডের মধ্যে যেন পরিবর্তন থাকে, পার্থক্য থাকে। অর্থাৎ সাপোজ ধরো আমি চাচ্ছি যে বেস্ট টু মানে অল্প দিনে ম্যাচিউর হোক। ধানের ক্ষেত্রে আমি ধরে নিলাম এটা যদি 110 দিনে ম্যাচিউর হয়, এটা আর্লি ভ্যারাইটি। তো 110 দিনে যদি ম্যাচিউর হতে লাগে আমার, তাহলে আমার কিন্তু এরকম ভ্যারাইটি তোমার প্যারেন্ট হিসেবে লাগবে যাদের ম্যাচুরিটি এরকমই 110-এর কম বা 110-এর আশেপাশে। ঠিক আছে, যদি 110-এর অনেক বেশি হয় দুইটা ভ্যারাইটিরই, যে দুইটা প্যারেন্টেরই যদি ম্যাচুরিটি হয় 140 দিনে, তাহলে কিন্তু এখান থেকে 120 দিন 110 দিন কিন্তু ম্যাচুরিটি টাইম কোনো কিন্তু অফস্প্রিং আসবে না। সুতরাং এখানে আমাকে চুজ করতে হবে কন্ট্রাস্টিং প্যারেন্ট, যে একটা যদি তোমার ম্যাচুরিটি নর্মাল টাইম হয়, আরেকটা যেই বৈশিষ্ট্য চাচ্ছি সেই বৈশিষ্ট্য যেন একটা প্যারেন্টে থাকে। সুতরাং প্যারেন্টগুলো জেনেটিক্যালি ডিসিমিলার হবে, তারা প্যারেন্টগুলো হোমোজাইগাস হলে ভালো সবচেয়ে। এটা ক্রস পলিনেটেড ক্রপের ক্ষেত্রে তো হোমোজাইগাস আশা করে লাভ নেই, বা টিয়ের ক্ষেত্রে হচ্ছে সেলফ পলিনেটেড ক্রপের ক্ষেত্রে তারা হোমোজাইগাস হবে, কারণ হোমোজাইগাস হলে প্রেডিক্ট করা সহজ হয়, আর তোমার বৈশিষ্ট্যগুলো থাকবে এবং বৈশিষ্ট্যগুলোর পার্থক্য থাকবে। প্যারেন্টের মধ্যে একই বৈশিষ্ট্যের জন্য তোমার একই বৈশিষ্ট্য থাকবে না, একই বৈশিষ্ট্য ক্যারেক্টার একটা, কিন্তু ফেনোটাইপের জন্য ডিফারেন্ট হয়। ঠিক আছে, অর্থাৎ হাইটের ক্ষেত্রে হলে তাদের জন্য একরকম না হয়, হাইট যদি ইম্পর্টেন্ট ট্রেট হয় এখানে, ইল্ডের ক্ষেত্রে ইল্ড যদি আমার ইম্পর্টেন্ট ট্রেট হয়, তাহলে ইল্ডের ক্ষেত্রে একরকম থাকবে না, অর্থাৎ বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেন পার্থক্য থাকে। দ্বিতীয় স্টেপ ছিল হচ্ছে সিলেকশন অফ প্যারেন্ট। এখানে আমরা বলছি যে জেনোটাইপ গুলো আমরা ফিল্ডে লাগাচ্ছি, সেই ফিল্ডে লাগানোর পরে কোন প্যারেন্ট গুলোর মধ্যে আমি হাইব্রিডাইজেশন করব। অর্থাৎ হাইব্রিডেশন মানে কি, মানে একটা ফ্লাওয়ারের স্টিগমাতে আর একটা হচ্ছে তোমার আমাদের যে মেল প্যারেন্ট, একটা ফিমেল প্যারেন্ট থাকবে। ফিমেল প্যারেন্টের যে ফ্লাওয়ারের স্টিগমাতে আমি মেল ফ্লাওয়ার থেকে মেল প্যারেন্ট যেটা থাকবে সেখান থেকে আমি মেল প্যারেন্ট থেকে আমি পোলেন নিয়ে আসবো, নিয়ে এসে হাইব্রিডাইজেশন করবো আর্টিফিশিয়ালি। এই যে হাইব্রিডাইজেশনটা করবো, এটার জন্য তাহলে বেসিক একটা ফিচার লাগবে, যেটা সেটা হচ্ছে যেহেতু এগুলো হাইব্রিডেশন হচ্ছে কাদের মধ্যে, ফ্লাওয়ারিং স্ট্রাকচারের মধ্যে, ফুলের মধ্যে, তাহলে ওই সময় যেন দুইটা প্যারেন্টেরই যেন ফ্লাওয়ারিং যেন হয়, এটা এনশিওর করতে হবে। এবং এইটাকে আমরা বলি হচ্ছে সিনক্রোনাইজেশন অফ ফ্লাওয়ারিং। এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু আসে, হোয়াট ইজ সিনক্রোনাইজেশন অফ ফ্লাওয়ারিং। তো সিনক্রোনাইজেশন অফ ফ্লাওয়ারিং মানে হচ্ছে আমাকে এখানে কি করতে হবে, যে দুইটা প্যারেন্টকে এইভাবে আমাকে গ্রো করতে হবে সো দ্যাট তাদের জন্য ফ্লাওয়ারিংটা যেন একই সময়ে হয়। অর্থাৎ একটা প্যারেন্টের সাপোজ ধরো যদি ফ্লাওয়ারিং হয় হচ্ছে তোমার 90 দিনে, আর একটা প্যারেন্টের ফ্লাওয়ারিং হয় হচ্ছে তোমার হচ্ছে সাপোজ ধরো হচ্ছে 75 দিন, তাহলে একটা হিউজ গ্যাপ। তাহলে 15 দিনের গ্যাপে, 15 দিনের গ্যাপে হচ্ছে একটা প্যারেন্টের ফ্লাওয়ারিং শেষ হয়ে যাবে, আর একটা প্যারেন্টের ফ্লাওয়ারিং মাত্র শুরু হবে। তাহলে এদের মধ্যে তাহলে তোমার হাইব্রিডেশন সুযোগ কোথায়? এই জন্য আমরা যেটা করি, মাঠে যখন আমরা গ্রো করি এইসব হাইব্রিডেশন ক্রসিং করার জন্য আমরা যখন এগুলো দেই, এগুলোকে আমরা ক্রসিং ব্লক বলি। এই ক্রসিং ব্লকে আমরা ব্যাচে লাগাই। সাপোজ ধরো 4টা ব্যাচ বা 5টা ব্যাচ লাগাই। প্রথম ব্যাচে 2টা প্যারেন্টে লাগালাম, 2টা প্যারেন্টে আমরা গ্রো করলাম, 2টা ইয়াতে সোয়িং এর জন্য দিলাম। 1 সপ্তাহ পর আবার 2টা প্যারেন্ট আবার সোয়িং এর দিলাম, আবার 1 সপ্তাহ, এইভাবে 4টা বা 5টা ব্যাচ 1 সপ্তাহের গ্যাপে আমরা লাগিয়ে দিই। লাগিয়ে দিলে যেটা হয় যে প্রথম যেটা আর্লি ভ্যারাইটি সেটা আগে ফ্লাওয়ারিং হয়ে গেল, আর যেটা লেট ফ্লাওয়ারিং হয় সেটা পরে ফ্লাওয়ারিং হলো, দুইটা কিন্তু মাঝামাঝি সময়ে তারা কিন্তু কি হবে, একই সময় ফ্লাওয়ারিংটা থাকবে। এই একই সময় ফ্লাওয়ারিংটা থাকলে কি সুবিধা হবে, তাদের জন্য আমরা হাইব্রিডেশন করতে পারবো। সুতরাং প্ল্যান্ট গ্রো করার সময় যে প্যারেন্ট গুলো চুজ করলাম তাদেরকে গ্রো করার সময় সিনক্রোনাইজেশন, ফ্লাওয়ারিং এর সিনক্রোনাইজেশন করা খুব জরুরি। কারণ আমি বলতেছি তারা জেনেটিক্যালি ডিসিমিলার হবে, আমি বলতেছি তাদের ক্যারেক্টারের পার্থক্য থাকবে, তাহলে তো অবশ্যই তাদের সোয়িং মানে ম্যাচুরিটি, তাদের ফ্লাওয়ারিং ডেটেও পার্থক্য থাকবে। সুতরাং আমাকে অবশ্যই যেটা করতে হবে, তাদেরকে ব্যাচে লাগাতে হবে 4টা 5টা ব্যাচ, সো দ্যাট কোনো না কোনো ব্যাচের মধ্যে দেখা গেলো একটা আর্লি ম্যাচুরিং যেটা সেটা থার্ড ব্যাচের সাথে তোমার লেট ম্যাচুরিং যেটা লেট ফ্লাওয়ারিং যেটা সেটা ফার্স্ট ব্যাচের তোমার ম্যাচিং করতেছে ফ্লাওয়ারিং, তাহলে তাদের জন্য সহজ হয়ে গেল সেখানে। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট তোমার আর্লি ফ্লাওয়ারিং যেটা সেটা হচ্ছে প্রথম 2টা ব্যাচ কোনো ফ্লাওয়ারই পেল না, হ্যাঁ, পলিনেশনের জন্য ফ্লাওয়ার হচ্ছে কিন্তু তারা মেল প্যারেন্টের কোনো ফ্লাওয়ার পাচ্ছে না, হচ্ছে সাফল ধরো। তাহলে সিলেকশন অফ প্যারেন্টের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা এমন প্যারেন্ট চুজ করবো যেগুলো তোমার নিরোগ হয়, অর্থাৎ যেন ডিজিজ ফ্রি হয়, ইনসেক্ট ফ্রি হয়, ভিগোরাস হয়, গ্রোথ যেন ভালো হয়, এইসব প্যারেন্ট আমরা চুজ করবো। কারণ সুস্থ যদি প্ল্যান্ট হয় তাহলে সেখান থেকে আমরা হাইব্রিডেশন করেও কিন্তু ভালো আমরা সিডলিং পাওয়া, মানে ভালো সিড পাওয়া সম্ভব হবে। কারণ হাইব্রিডেশন ইটসেলফ একটা শক, কিন্তু তুমি তাকে নর্মাল প্রসেসে যেতে দিচ্ছ না, সুতরাং এই জায়গায় কিন্তু বাড়তি কোনো শক যেন না থাকে, এটা আমাকে এনশিওর করতে হবে। থার্ড ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ইমাস্কুলেশন। Emasculation হচ্ছে কি রিমুভাল অফ অ্যান্থার অর কিলিং অফ পোরেন গ্রেইন ফ্রম দ্য ফ্লাওয়ার্স অফ দ্য ফিমেল প্যারেন্ট।
অর্থাৎ আমি যে হাইব্রিডেশন করব, সাপোজ ধরো একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, রাইস বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, লিগিউম বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, টমেটো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, ঠিক আছে, হুইট বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, সিম, তারপর হচ্ছে সিম যেটা, এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। এখন বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের সমস্যা কি, সুবিধা কি? সুবিধা হচ্ছে সেলফ পলিনেশন হয়। সমস্যা কি? আমি যদি তাদেরকে যদি ক্রসিং করতে যাই অন্য প্যারেন্টের সাথে, তাহলে কিন্তু সেলফিং হয়ে যাওয়ার চান্স আছে। সুতরাং আমাকে আগে এনশিওর করতে হবে যে এখানে যেন কোনো সেলফিং যেন না হয়। সুতরাং আমাকে হাইব্রিডাইজেশন ক্রসিং মানে তোমার পলিনেশন হয়ে যাওয়ার আগেই, সেলফ পলিনেশন হয়ে যাওয়ার আগেই আমাকে ওই বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থেকে, সেখানে যেখানে তোমার যে ফ্লাওয়ারটাকে আমি ফিমেল প্যারেন্টের ফ্লাওয়ার, যেটা খেয়াল করে শোনো, ফিমেল প্যারেন্টের ফ্লাওয়ার, ফিমেল প্যারেন্টে আমি মেল প্যারেন্ট থেকে পোলেন নিয়ে এসে ফিমেল প্যারেন্টে আমি হাইব্রিডাইজ করব, পলিনেশন করব, ক্রস পলিনেশন। তাহলে আমি ফিমেল প্যারেন্ট যেটা, যে প্যারেন্টটাকে ফিমেল প্যারেন্ট ইউজ করতেছি, সেই প্যারেন্টের যে ফুল ফ্লাওয়ার, সেখান থেকে এখানে সেলফ পলিনেশন হয়ে যাওয়ার আগেই আমাকে কি করতে হবে, মেল পার্টটাকে রিমুভ করে ফেলতে হবে। এইটাকে বলে হচ্ছে ইমাস্কুলেশন, অর্থাৎ ইমাস্কুলেশন অফ রিমুভাল অফ কিলিং অফ অ্যান্থার। কোন ফুল থেকে? ফিমেল ফ্লাওয়ারের ফিমেল প্যারেন্টের ফুল থেকে। কারণ ফিমেল প্যারেন্ট তো এটা ফিমেল প্যারেন্ট, এখানে তোমার মেল পার্টের আসার কোনো দরকার নেই, কারণ আসলে তো সেলফ পলিনেশন হয়ে যাবে। এই আবার ভুট্টার ক্ষেত্রে দেখো, মেল ফিমেল ফ্লাওয়ার আলাদা, একই মানে একই গাছে মেল ফ্লাওয়ার হয় উপরের দিকে, ফিমেল ফ্লাওয়ার থাকতে হচ্ছে ব্রাঞ্চে হয়, হ্যাঁ, তার নোট থেকে হয় আর কি। এই ক্ষেত্রেও সেলফ পলিনেশন হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে আমাকে ওই মেল ফ্লাওয়ারটা তাকে সেটা ম্যাচিউর হওয়ার আগেই ফেলে দিতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে খুব ইমাস্কুলেশনটা মানে খেয়াল করো তোমরা, ইমাস্কুলেশন তাহলে যে কোনো একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থেকে অথবা ইউনিসেক্সুয়াল প্ল্যান্ট ফ্লাওয়ার থেকে, যেখানে তোমার একই গাছে দুইটা মনোসিয়াস হতে পারে, একই গাছ থেকে একই গাছে দুই ধরনের ফ্লাওয়ার আছে, এইসব ক্ষেত্রে সেলফ পলিনেশন রোধ করার জন্য, সেলফ পলিনেশন যেন না হয়, যেহেতু আমার টার্গেট সেলফ পলিনেশন না, আমার টার্গেট হচ্ছে ক্রস পলিনেশন, তাই আমি সেলফিং রোধ করার জন্য তোমার ম্যাচিউর হওয়ার আগেই, ফুলটা ম্যাচিউর হওয়ার আগেই, পোলেন গ্যামেট ম্যাচিউর হওয়ার আগেই, তোমার ফ্লাওয়ার ওপেন হওয়ার আগেই সেখান থেকে আমি মেল পার্টটাকে আমি রিমুভ করব। সেটা নানা রকম মেথড আছে ফেলে দেওয়ার, আমি সেই মেথডগুলো আমরা ফলো করব। এটাকে বলি আমরা হচ্ছে ইমাস্কুলেশন। ইমাস্কুলেশনের সময় একটা খুব বেসিক জিনিস খেয়াল রাখতে হয়, যেহেতু একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থেকে আমি মেল পার্টটা ফেলে দিচ্ছি, সুতরাং মেল পার্ট ফিমেল পার্টটা কিন্তু কাছাকাছি থাকে। সুতরাং এগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, মেল পার্টটা সরাতে গিয়ে যেন ফিমেল পার্টটা, অর্থাৎ স্টিগমা, স্টাইল, তারপর হচ্ছে ওভারি, এগুলো যেন তোমার ক্ষতিগ্রস্ত না হয় সেটা এনশিওর করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ধানের ক্ষেত্রে ইমাস্কুলেশন করতে গিয়ে তোমার মেল পার্টটা ফেলতে ফেলতে তোমার ফিমেল পার্টটাও ফেলে দেয়, মানে ওটার ফ্লাওয়ারের কোনো ভ্যালু থাকে না, ঠিক আছে। তো দ্য পারপাস অফ ইমাস্কুলেশন ইজ টু প্রিভেন্ট সেলফ পলিনেশন অথবা আনওয়ান্টেড পলিনেশন, ঠিক আছে। এটার জন্য আমরা তোমার হচ্ছে করি, ইমাস্কুলেশন করি। তাহলে ইমাস্কুলেশন যদি বেসিক দুইটা ফিচার যেগুলো বলি, এক এটা করি, এটা হচ্ছে ইমাস্কুলেশন কি? ইমাস্কুলেশন হচ্ছে ফিমেল প্যারেন্ট থেকে মেল করা, মেল গ্যামেটটাকে রিমুভাল বা রিমুভ করা বা কিল করা আর কি। আর আরেকটা বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে তোমার কোথাও কোন ফ্লাওয়ারে হবে যদি বলে, কোন প্যারেন্টে হবে, এটা ফিমেল প্যারেন্টে করতে হবে, ফিমেল প্যারেন্টে করতে হবে। দুটো জিনিস আমরা খেয়াল রাখবো, এগুলো দুটো জিনিস এইভাবে ভাইবাও আসে, শর্ট কোশ্চেনও আসে, কুইজও আসে। ওকে, there are several techniques of emasculation and emasculation, the clipping of method, suction method and hot water method. হ্যান্ড ইমাস্কুলেশন কি? হ্যান্ড ইমাস্কুলেশন হচ্ছে হাত, মানে তুমি যেটা হচ্ছে হাতে করবা, যন্ত্রপাতি একটা কেচি দিয়ে বা একটা ফরসেপ দিয়ে তুমি কাজ করবা বা একটা নিডল দিয়ে ফ্লাওয়ারটা তোমার ম্যানুয়ালি ওপেন করবা বা কেটে ওপেন করবা বা ফ্লাওয়ারটা পেটাল সরিয়ে ওপেন করবা, ওপেন করে ফরসেপ দিয়ে বা নিডল দিয়ে তার যে মেল পার্টটা আছে সেটাকে রিমুভ করে দিয়ে দেবো। এটা হচ্ছে ইমাস্কুলেশন। ফ্লাওয়ার টু ফ্লাওয়ার ইমাস্কুলেশন টেকনিক ডিফারেন্ট, বাট বেসিক প্রিন্সিপাল ইজ সেম, যে তোমাকে ফ্লাওয়ারটা নিজে নিজে ওপেন হওয়ার আগেই, ম্যাচিউর হওয়ার আগেই ফ্লাওয়ারটাকে তোমার ওপেন করতে হবে। আইদার তোমাকে জাস্ট হচ্ছে এটাকে নিডল দিয়ে আস্তে আস্তে খুলে ফেলতে হবে পেটাল গুলো সরিয়ে, অথবা তোমার যে ফ্লাওয়ারটা পেটাল সরানোর সুযোগ নেয়, লেমা পেলিয়ে সরানোর সুযোগ নেয়, সেটা হচ্ছে উপরটা কেটে দিতে হবে, কেটে দিয়ে সেটাকে ওপেন করে ফেলতে হবে, ঠিক আছে। এবং টার্গেটটা কি, ওপেন করে সেখান থেকে মেল পার্টটাকে ফেলে দেবো। এবং এই জায়গায় অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আমরা যেন ফিমেল পার্টটাকে ক্ষতিগ্রস্ত না করি, ঠিক আছে। তাহলে ইমাস্কুলেশন কোন, হ্যান্ড ইমাস্কুলেশন আমরা কোন ধরনের ফুলে, মূলত যেসব ফ্লাওয়ার তোমার সহজে হাতে ধরা যায়,
যেগুলো তোমার সহজে হাতে ধরা যায়, সহজে হ্যান্ডেল করা যায়। কারণ যে ফুলটা সহজে হাতে ধরতে পারবে না বা যে ফুলটা সহজে তার ভেতরে পার্ট গুলো দেখতে পারবে না, সেটা কিন্তু হ্যান্ড ইমাস্কুলেশনের জন্য উপযোগী ফুল না। সুতরাং হ্যান্ড ইমাস্কুলেশন হবে হচ্ছে মূলত যে ফুলগুলো তুলনামূলক একটু বড়, যে ফুলগুলো সহজে হ্যান্ডেল করা যায় বা যেগুলো সহজে দেখা যায়, ঠিক আছে, সেগুলো অপারেট করা যায় সহজে, সেগুলো আমরা বলবো হ্যান্ড ইমাস্কুলেশন। এই প্রিকশন বললাম, আমাদেরকে দেখতে হবে যেন আমরা কখনোই যেন আমরা ফিমেল পার্টটাকে ক্ষতিগ্রস্ত না করি। আরেকটা হচ্ছে মেল পার্টটাকেও যেন ক্ষতিগ্রস্ত না করি। কারণ ধরো তুমি ওই অ্যান্থার রিমুভ করতে গিয়ে কোনো কারণে অ্যান্থার ক্ষতিগ্রস্ত করে যদি করে ফেলো এবং সেখান থেকে যদি পোলেন শেড হয়ে যায়, মেল তারা হয়তো তোমার তৈরি হয়েছে, হয়তো বা তারা ওই যে পড়ে গেলে তারা হয়তো জার্মিনেট করে ফেলবে পুরো ম্যাচিউর হওয়ার আগেই। তো আমি ওই যে মেল পার্টটাকে রিমুভ করার সময় খেয়াল রাখবো মেল পার্টটা পোলেন স্যাক যেটা অ্যান্থার যেটা, সেটা যেন কোনোভাবেই অ্যান্থার যেন ক্ষতিগ্রস্ত না হয়। অ্যান্থার ক্ষতিগ্রস্ত হলে পোলেন শেড হয়ে পলিনেশন হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। কোনো কারণে যদি অ্যান্থার শেড হয়ে যায়, আমি যদি দেখি যে অ্যান্থারটা তোমার ওই খোঁচা লেগে ভেঙে গেছে, হ্যাঁ, ইনজিউর্ড হয়ে গেছে, সেক্ষেত্রে সেই ফুলটাকে অবশ্যই আমরা ফেলে দিই, ডিসকার্ড করবো, এটা রাখবো না। কনফিউশন তৈরির কোনো দরকার নেই, কারণ এখানে আমার দরকার ক্রস সিট দরকার, কোনো কনফিউশনের দরকার নেই। সেই ফুলটাকে আমি ফেলে দিব এবং সেই জায়গায় আমি ওই ফরসেপ বা ওই যে নিডল বা যে অ্যাপারেটাস যে কাজ করছে সেটাকে অ্যালকোহলে অথবা আগুনে ভালো করে আমি স্টেরিলাইজ করে নিব, যেন সেই অ্যান্থারটা না থাকে। আরেকটা জিনিস হচ্ছে এখানে আমি ফুল ওপেন করার সময় ফ্লোয়ার পার্টটা যত কম ড্যামেজ করা যায় সেটা ড্যামেজ করবো। ফ্লাওয়ার পার্টটা যেন যে ফ্লোরাল পার্টটি কি পেটাল, ঠিক আছে, সেপাল, দিজ আর দ্য ফ্লাওয়ার পার্ট, এগুলো যত কম ইনজুর হয় তত ভালো। আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবো আমরা এখানে, সেটা হচ্ছে যেই ব্রাঞ্চে বা যে পেনিকেলে বা যে রেসিমে আমি ইমাস্কুলেশন করব, সেইখানে যেন কোনো ইম্যাচিউর বা ম্যাচিউর গ্রেন যেন না থাকে, ফুল বা ইম্যাচিউর বা ম্যাচিউর ফুল যেন না থাকে। আবারও বলি, যেই ব্রাঞ্চ বা যেই রেসিম বা যেই তোমার স্পাইকে আমি ইমাস্কুলেশন করব, সেই ফুলে যেন, সেই রেসিম বা স্পাইক বা ব্রাঞ্চে যেন অন্য কোনো ইম্যাচিউর বা ম্যাচিউর ফ্লাওয়ার যেন না থাকে বা ফল যেন না থাকে। কারণ কি হবে, যখন হারভেস্টিং করব আমি, তখন কিন্তু আমি বুঝতে পারবো না আলাদা করে যে ওকে কোনটা ছিল হচ্ছে তোমার ইয়া করা ছিল, ক্রস করা ছিল সিড, আর কোনটা ছিল না, সেটা কিন্তু বোঝা মুশকিল হয়ে যাবে। সুতরাং যেই ব্রাঞ্চে বা রেসিমে বা স্পাইকে আমি ইমাস্কুলেশন করব কোনো ফুলে, সেখান থেকে ম্যাচিউর যেগুলো আনইমাস্কুলেটেড, যেগুলোতে কোনো ইমাস্কুলেশন করা হয়নি, সেগুলো সবকিছু আমি ফেলে দিব। আরেকটা মেথড আছে সাকশন মেথড। এটা একটা সাকশন পাইপ দিয়ে তোমার যেসব ফ্লাওয়ার ছোট, সেই সব ফ্লাওয়ার থেকে বা নিউমেরাস ফ্লাওয়ার থেকে, প্রচুর ফ্লাওয়ার, এগুলো হাতে হাতে করা সম্ভব না, অনেক ছোট ছোট অনেক ফ্লাওয়ার আছে, এই ক্ষেত্রে আমরা সাকশন পাইপ ইউজ করি। সাকশন পাইপ ইউজ করে আমরা হচ্ছে সেখান থেকে অ্যান্থার গুলোকে রিমুভ করে ফেলি। আর এই জায়গায় পেটালটা আমরা ফরসেপ দিয়ে আমরা পেটাল ওপেন করি। এই জায়গায় বলতে পারো স্যার ফুল ছোট হলে ফরসেপ দিয়ে ওপেন করতে সমস্যা হবে না? সমস্যা হয়। এই ক্ষেত্রে আমরা ম্যাগনিফায়ার ইউজ করি। এক ধরনের তোমার গ্লাস পাওয়া যায়, তোমার এটা হচ্ছে তোমার অনেকে দেখবা যারা ঘড়ির দোকানে কাজ করে বা কম্পিউটারের মেরামতের কাজ করে বা ঘড়ির মেরামতের কাজ করে আর কি, এগুলো যারা রিপেয়ার করে, তাদের দেখবা যে তোমার ওই যে এক ধরনের তোমার ইয়ে পরে আর কি, আমরা যেমন হেডফোন করতেছি এরকমই কাইন্ড অফ তোমার হেড ব্যান্ডের মতো একটা জিনিস থাকে, এই হেড ব্যান্ড ম্যাগনিফায়ার বলে। এই হেড ব্যান্ড পরা হয়, হেড ব্যান্ডের সামনে দুইটার জন্য, এই দুই চোখের জন্য আলাদা করে তোমার ম্যাগনিফায়ার থাকে। এই ম্যাগনিফায়ার দিয়ে ছোট ফুলটাকে বড় করে দেখা হয়। তো সাকশন মেথড ইউজ করা হয় র্যাপিড কোনো জায়গায় যদি প্রচুর কাজ করা হয় করতে, সেই জন্য সময় কম অনেক কাজ করতে হবে, সেটা সাকশন মেথড ইউজ করা হয়। আমরা আসলে নর্মালি আমাদের যেখানে অল্প করে সিট ডেভেলপ করি ব্রিডাররা, আমরা নর্মালি সাকশন মেথডটা ব্যবহার করি না। একটা হচ্ছে হট ওয়াটার মেথড। এই হট ওয়াটার মেথডটা হচ্ছে বেসিক প্রিন্সিপালটা কি, পোলেন গ্রেইন বা অ্যান্থার বা পোলেন গ্রেইন গুলো হাই টেম্পারেচারে তোমার স্টেরাইল এবং লো টেম্পারেচারে তোমার একেবারে লো টেম্পারেচারে স্টেরাইল, তাদের অপটিমাম টেম্পারেচার ভালো পারফর্ম করে। ওয়্যারএস ওভারি এগ বা তোমার যে ফিমেল পার্ট যেটা বা স্টিগমা সারফেস যেটা, সেটা কিন্তু তোমার হাই টেম্পারেচারেও, তুলনামূলক হাই টেম্পারেচারেও কিন্তু এটা ঠিক থাকে, ঠিক আছে, সহজে নষ্ট হয়। ফলাফল অ্যান্থারটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, অ্যান্থারটা নষ্ট হয়ে যাচ্ছে হাই টেম্পারেচার। সুতরাং আমি যদি একটা ফুলে যদি গরম পানি স্প্রে করি অথবা গরম বাতাস যদি আমি প্রবাহ করি, তাহলে কি হবে, মেল পার্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অর্থাৎ অ্যান্থার গুলো তোমার স্টেরাইল হয়ে যাবে, আর তোমার ফিমেল পার্টটা কিন্তু ঠিক থাকবে। সুতরাং আমি
কোনো কিছু রিমুভ করতেছি না, কিছু করতেছি না, জাস্ট হচ্ছে আমি একটা নির্দিষ্ট টেম্পারেচারের বেশি টেম্পারেচার, সে 35°C বা মোর দেন দ্যাট টেম্পারেচার হতে পারে, বাতাস হতে পারে বা পানি হতে পারে, সেটা যদি আমি দেই তাহলে ফুল থেকে কি হবে, অ্যান্থার গুলো মারা যাবে। এটা সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে তোমাকে ইনশিওর করতে হবে যে ফুলটা প্রপারলি সেই হট ওয়াটার বা হট এয়ারের ট্রিটমেন্টটা পাচ্ছে। যদি না পায় তাহলে কিন্তু সেখানে এটা রয়ে যাবে। এই একই প্রিন্সিপাল ইউজ করে তোমার আরেকভাবে তোমার ইমাস্কুলেশন করা হয়, সেটা হচ্ছে তোমার যেখানে টেম্পারেচারের রেঞ্জ হাই, মানে পার্থক্য হাই, যেমন চায়নাতে আছে, অর্থাৎ এক জায়গায় তোমার অপটিমাম টেম্পারেচার ধানের জন্য, আরেকটা জায়গায় খুব হাই টেম্পারেচার, কাছে থেকে আরেকটা জায়গায় হাই টেম্পারেচার, এলিভিয়েশন উচ্চতার কম বেশির কারণে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। সেই জায়গায় কি করতেছে, তোমার হচ্ছে প্ল্যান্ট কে মুভ করতেছে, বড় বড় ট্রলিতে করে, বিশাল বড় ট্রাক করতে তোমার প্ল্যান্ট গুলোকে মুভ করে নিয়ে যাচ্ছে। মুভ করলে সেগুলো অটোমেটিক কি হয়ে যাচ্ছে, সেগুলো অটোমেটিক তোমার হাই টেম্পারেচার গেলে অটোমেটিক তোমার স্টেরাইল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এনভায়রনমেন্ট সেন্সিটিভ ইয়াগুলো দেওয়া। ঠিক আছে, তাহলে হচ্ছে হাই টেম্পারেচার দিলে হয়ে যাবে। এগুলো অনেক সময় জেনেটিক ফ্যাক্টর থাকে। আবার তোমার স্টেরাইল করার আরেকটা মেথড আছে, যে জেনেটিক ফ্যাক্টর কি, মানে জেনেটিক মেথড কি, যে কোনো একটা জিন ইনসার্ট করে দেওয়া, মেল স্টেরাইল জিন আমরা বলি। এই মেল স্টেরিলিটি জিন অলরেডি তোমার লেভেল 3 পাস করে আসছে, তোমরা জানো। মেল স্টেরিলিটি জিন যদি আমি কোনো প্ল্যান্টে যদি ইনসার্ট করে দেই তাহলে কি হবে, সেটার মেল পার্টটা স্টেরাইল হবে, অটোমেটিক সেটা ইমাস্কুলেশন হয়ে যাবে। ঠিক আছে, এবং আমরা যে কমার্শিয়ালি হাইব্রিড রাইস ডেভেলপ করি, কমার্শিয়ালি সিড ডেভেলপ করি আমরা বিভিন্ন ফসলের, এই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যান্ড ইমাস্কুলেশন দিয়ে আমরা প্রাথমিক কাজগুলো করি, দেখার জন্য কোন লাইনটা ভালো পারফর্ম করবে। যখন আমরা পার্টিকুলার কোন একটা খুব ভালো পারফর্মিং একটা লাইন পেয়ে যাই এবং এটা কমার্শিয়ালি সিড উৎপাদন করতে হয়, প্রোডাক্ট করতে হয়, সো দ্যাট এটা ফার্মারকে এটা বিক্রি করার দরকার। ফার্মারকে আমার যদি দিতে হয়, আমাকে তোমার 1-2 কেজি সিড তো ডেভেলপ করে লাভ নেই, আমাকে থাউজেন্ডস অফ টনস হচ্ছে আমার সিড ইয়ে করতে হবে। হ্যাঁ, আমার 100 টন, 200 টন, 1000 টন আমার সিড উৎপাদন করতে হবে। এগুলো করতে গেলে তো হ্যান্ড ইমাস্কুলেশন করলে বা সাকশন মেথড করলে বা হট ওয়াটার মেথড দিলে তো লাভ নেই। রাইসের ক্ষেত্রে দেখো, একটা পেনিকেলে কতগুলো ফ্লোরেট, প্রতিটাতে একটা করে সিড হবে। আমি যদি এগুলোতে হ্যান্ড ইমাস্কুলেশন করতে যাই, একটা বড় 1 হেক্টর জমিতে যে পরিমাণ ধান গাছ আছে সবগুলোতে তো আমার পক্ষে সম্ভব না। এবং এগুলোতে যদি সব জায়গায় একটা করে মানুষ আমি লাগিয়ে দিই প্রতি প্ল্যান্টের জন্য, সবাই মিলে ইমাস্কুলেশন করো, এগুলোতে আমার তো এত খরচ হয়ে যাবে প্রোডাকশন কস্ট, যে আমাকে ওই সিডের দাম তোমার স্বর্ণের দামের মতো রাখতে হবে। সুতরাং এই জায়গাগুলোতে কমার্শিয়ালি সিড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, হাইব্রিড সিড প্রোডাকশনের ক্ষেত্রে আমরা মেল স্টেরিলিটি ইউজ করি। মেল স্টেরিলিটি কি? মেল স্টেরিলিটি হচ্ছে জেনেটিক মেল স্টেরিলিটি অথবা সাইটোপ্লাজমিক মেল স্টেরিলিটি। সাইটোপ্লাজমিক কোনো জিন অথবা জেনেটিক নিউক্লিয়ার কোনো জিনের উপস্থিতির কারণে কোনো প্ল্যান্ট, যখন তোমার প্ল্যান্টে তোমার যখন মেল পার্ট গুলো তোমার যখন স্টেরাইল থাকে, ফার্টাইল হয় না, তখন সেটাকে আমরা বলি হচ্ছে মেল স্টেরিলিটি। এবং আমরা যেসব প্যারেন্টের মধ্যে ক্রস করে হাইব্রিড ডেভেলপ করব, সেই সব প্যারেন্টের মধ্যে যেটা ফিমেল প্যারেন্ট, সেক্ষেত্রে আমরা কি করে এই মেল স্টেরিলিটি জিনটা দিয়ে দিই। ফলাফল কি হয়, এটা মানে বাই ডিফল্ট এটা তোমার ইমাস্কুলেটেড হয়ে যায়। অর্থাৎ এখানে আলাদা করে ইমাস্কুলেশনের দরকার নেই, আলাদা করে মেল পার্টটা ফেলার দরকার নেই, এবং এটা অটোমেটিক ইমাস্কুলেশন হয়ে যায়। জাস্ট এখানে পোলিন সোর্সটা দিয়ে দিতে হয় মাঝে মাঝে জায়গায় জায়গায়। রাইসের ক্ষেত্রে ধরো উইন্ড পলিনেশন হয়, জায়গায় জায়গায় বড় বড় গোছা করে মেল প্যারেন্টটা লাগিয়ে দিলে হয়, এটা পুরা ফিল্ডের মধ্যে সেটা ইমাস্কুলেশন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, ইমাস্কুলেশন পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেন আসে, ব্রড কোশ্চেন আসে, মানে পরীক্ষায় কোশ্চেন আসে, এটা জবে থাকে, এবং এটা একই সাথে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের কুইজও আসে। ঠিক আছে, ভাইবাও ধরে। ইমাস্কুলেশন পার্ট, ইমাস্কুলেশনের সময় একটা খেয়াল রাখবা, তোমার সবসময় ভুল করো এটা। এক, যেই ফুলে ইমাস্কুলেশন করবা সেই ফুলে যেন কোনো মেল গ্যামেট, মেল অ্যান্থার যেন না থাকে, অ্যান্ড্রোসিয়াম যেন না থাকে, খেয়াল রাখবা। এই ভুলটা হলে 0, কোনো নাম্বার পাবা না। অর্থাৎ যেখানে ইমাস্কুলেশন করবো ওই ফুলে যেন কোনো অ্যান্ড্রোসিয়াম না থাকে। একই সাথে যেই ফুলে বা যেই রেসিমা বা যে ব্রাঞ্চে বা যে স্পাইকে ইমাস্কুলেশন করবা, সেখানে যেন আনইমাস্কুলেটেড কোনো যেন ফ্লাওয়ার বা ফ্লোরেট বা ফল বা বার্ড কিচ্ছু যেন না থাকে, কোনো সুযোগ নেই। একটা ছোট্ট বার্ড, এটা এখন তোমার বড়ই হয়নি, তুমি মনে করলো সমস্যা, এটা বড়ই হয়নি, কিন্তু এ তো একসময় বড় হবে, একসময় বড় হয়ে সেলফিং হয়ে যাবে, তখন তো আমার কনফিউশন তৈরি করবে। সুতরাং ওই জায়গায় এইটা ছাড়া, যেটা ইমাস্কুলেশন করছে সেগুলো ছাড়া আর কোনো কিছু থাকবে না। এই বেসিক কিছু ভুল করো না, তোমার পরীক্ষার সময় ভুলগুলো করো।
দেন হচ্ছে ফ্লাওয়ার ওপেন হয়ে গেছে, ফ্লাওয়ার ওপেন হওয়ার রিস্ক কি থাকলো, এটা এখন আমি যেই পোলেন দিয়ে এটা ইমাস্কুলেশন করবো ক্রস পলিনেশন, সেটা আনার আগেই তো অন্য কোনো জায়গা থেকে সেটাকে পলিনেশন করে দিতে পারে, ঠিক না? আনওয়ান্টেড পলিনেশন হতে পারে, কিন্তু আমার তো টার্গেটেড প্যারেন্ট আছে, যে এটা মেল প্যারেন্ট একটা ফিমেল প্যারেন্ট, তাদের মধ্যে ক্রসিং করবো। সেই জন্য ইমাস্কুলেশনের পরপরই এটাকে আমরা ব্যাগিং করে দিব। ব্যাগিং করে দিব মানে এটাকে একটা ব্যাগ দিয়ে এটাকে ফুলটাকে ঢেকে দিব এবং এটাকে আটকে দিব, নিচে একটা প্রসেস আছে, সেই প্রসেসের মতো আটকে দিব, সো দ্যাট এটাতে বাইরে থেকে কোনো যেন পোলেন আর প্রবেশ করতে না পারে। এবং ব্যাগটা আমরা রাখবো, এটা আমরা পেপার ব্যাগ ইউজ করতে পারি, এটা আমরা সেলোফোন প্যাক ইউজ করতে পারি, অনেক সময় আমরা পাতলা ফাইন ক্লোথ এরিয়া ইউজ করতে পারি, বাট আমরা খেয়াল রাখবো এটা যেন পোরোসিটি যেন এরকম না হয়, যেন সেটাতে একধার ঢুকতে পারে, পোলেন ঢুকতে পারে। পোলেন কিন্তু খুব সূক্ষ্ম, মাইক্রোস্পোর বলি না আমরা পোলেনকে, তো পোলেন কিন্তু খুব সূক্ষ্ম, সুতরাং এটাকে এমন পোরোসিটি বড় এমন দিয়ে ঢাকা যাবে না। আমরা নর্মালি ব্রাউন পেপার ব্যাগ বা আমরা ওই যে নির্দিষ্ট কিছু পেপার আছে, সাদা পেপার আছে, আমরা বাটার পেপার বলি, এই বাটার পেপার দিয়ে আমরা সাধারণত এগুলোকে ঢেকে দিই, ঠিক আছে, এবং ঢেকে দিয়ে আমরা এটাকে আটকে দিই। তো পলিনেশনের আগ পর্যন্ত এটা তোমার ব্যাগিংটা থাকবে। ব্যাগিং এর পরে ট্যাগিং, ব্যাগিং যে করলাম ঢেকে দিলাম, এখন তুমি চলে আসছো, আর কেউ একজন এসে দেখে বুঝবে না যে তুমি কেন ঢেকে দিয়ে আসছো, অবশ্যই সেখানে ইনফরমেশন রাখতে হবে। ইনফরমেশন কি, এইটা তোমার কোন প্যারেন্ট, এখানে কতগুলো ফুলে ইমাস্কুলেশন করা হয়েছে, কবে ইমাস্কুলেশন করা হয়েছে এবং কে ইমাস্কুলেশন করছে, ঠিক আছে, এই ইনফরমেশন গুলো সেখানে তোমার থাকতে হবে। তো এই ইমাস্কুলেশন থাকলে যেটা হবে সেটা হচ্ছে তোমার এই ইনফরমেশন গুলো থাকে, দেখো নেম অফ দ্য ক্রস বা প্যারেন্ট, ডেট অফ ইমাস্কুলেশন, নাম্বার অফ ফ্লাওয়ার ইমাস্কুলেটেড, ডেট অফ পলিনেশন, নেম অফ দ্য ব্রিডার, দিস আর দ্য এই জিনিসগুলো ফিচার গুলো থাকবে। এই ফিচার গুলো থাকলে যেটা হবে তোমার ওখান থেকে সব ইনফরমেশনটা থাকবে। সুতরাং তুমি যখন ইমাস্কুলেশন করলা, ব্যাগিং করলা, একই সাথে সেখানে ট্যাগ লাগিয়ে দাও, ট্যাগ লাগিয়ে দিলে তোমার ইনফরমেশনটা থাকবে। এবং এটা এরপরে আমরা যাবো হচ্ছে পলিনেশন, এটা যে একটা ব্যাগিং ট্যাগিং এর একটা হচ্ছে স্যাম্পল। এই ইনফরমেশন গুলো এইভাবে ট্যাগ সুতা দিয়ে আমরা আটকে দিই। এগুলো যখন প্র্যাকটিক্যালি করানো হবে তখন তোমরা দেখবা যে সহজ এই জিনিসগুলো। পলিনেশন, ওকে, এখন আমার ইমাস্কুলেশন হয়ে গেছে, ইমাস্কুলেশন করে রাখছি কোন ফুলে, যেটা এখনো তোমার অ্যান্থিসিস হয়নি, ঠিক না? কারণ অ্যান্থিসিস হয়ে গেলে কিন্তু তোমার কোনো ইমাস্কুলেশন করে কোনো লাভ নেই। সুতরাং আমি অ্যান্থিসিস হয়ে যাওয়ার আগে ইমাস্কুলেশন করে ফেলছি, ব্যাগ দিয়ে ঢেকে দিছি, ট্যাগিং রেখে দিচ্ছি, ট্যাগিং করে ইনফরমেশন রাখছি। এখন আমার কাঙ্ক্ষিত প্যারেন্ট যেটা থেকে তোমার আমি মেল গ্যামেট নিব, সেখান থেকে সেটা যখন ম্যাচিউর হবে, সেটা সুনির্দিষ্ট প্রসেস আছে ক্রপ ওয়াইজ, সেখান থেকে আমি ফ্লাওয়ারটা কালেক্ট করব বা পোলেন বা অ্যান্থার গুলো কালেক্ট করব, কালেক্ট করে নিয়ে সেটা ব্যাগ ওপেন করে, যেহেতু ইমাস্কুলেশন করা হয়েছে ফিমেল প্যারেন্টের ফুল, সেখানে এসে আমরা ইমাস্কুলেটেড ফ্লাওয়ারে সেই পোলেন বা অ্যান্থার দিয়ে আমরা সেখানে পলিনেশন করে দিব আর্টিফিশিয়ালি, ঠিক আছে। এটা নিয়ে এসে ব্রাশ দিয়ে ইয়ে করে দিতে পারি, ওখান থেকে তোমার অ্যান্থার গুলো তোমার ব্রাশ দিয়ে নিয়ে সেখান দিয়ে দিতে পারি, অথবা তোমার ওই ফুলটা নিয়ে সেই ফুলটা হচ্ছে আমরা এখানে ঘষে দিতে পারি। তোমরা দেখবা মিষ্টি কুমড়া বা কিউকার বিট চাষি যারা, কিউকার বিটিসি ফ্যামিলির যারা ফ্যামিলির ফসল যারা চাষ করে, তাদেরকে দেখবা যে সকালে উঠে মেল ফ্লাওয়ারটা নিয়ে এসে ফিমেল ফ্লাওয়ার ক্রসিং করে দিচ্ছে, ইনশিওর করার জন্য ক্রসিং হচ্ছে। কারণ কিউকার বিট কিন্তু তোমার কি, তোমার হচ্ছে ডাইসিয়াস, ঠিক না? দুই ফুলে মেল গ্যামেট ফিমেল গ্যামেট আলাদা আলাদাই হয়, আলাদা আলাদা গাছে হয়, অথবা একই গাছে মেল ফিমেল ফ্লাওয়ার আলাদা হয়। আবার বলি, একই গাছে মেল ফিমেল ফ্লাওয়ার আলাদা হয়, অথবা আলাদা আলাদা গাছে মেল ফিমেল ফ্লাওয়ার থাকে। তাই দেখবা যারা কিউকার বিট জাতীয় ফসল চাষ করে, কুমড়া, লাউ, কাঁকরোল, পটল, করলা, এরা কিন্তু দেখবো যে ওই মেল ফ্লাওয়ারটা নিয়ে এসে ফিমেল ফ্লাওয়ারের ইয়া দিয়ে তোমার পলিনেশন করে দিচ্ছে। পলিনেশনের জন্য আমরা ফ্রেশ ভায়াবল পোলেন, আমরা ডিজার্ট ম্যাচিউর পোলেন আমরা কালেক্ট করব, নিয়ে এসে আমরা তারপর আর্টিফিশিয়ালি যে কোনো মেথডে যেটা সুইটেবল সে অনুযায়ী আমরা পলিনেশন করি। পলিনেশনের জন্য আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে আর্লি সকালে আমরা সাধারণত এটাকে কালেক্ট করার জন্য আমরা নিয়ে নিই, এবং এটা 10টা-11টার মধ্যে আমরা পলিনেশন করে ফেলি। মনে রাখবা, যত দিন মুভ করবে না, তত টেম্পারেচার বেশি হতে থাকবে, তত পলিনেশনের সাকসেসটা, ক্রস পলিনেশনের সাকসেসটা কমতে থাকবে। অনেক গাছ আছে তোমার সকাল মানে যে 10টা-11টার মধ্যে ম্যাক্সিমাম গাছ পলিনেশন শেষ করে ফেলে। সুতরাং যত অ্যাডভান্স হবে তত সেখানে পলিনেশনের তোমার সাকসেস রেট কমবে। আমরা সকাল 11টার ম্যাক্সিমাম 12টার মধ্যে আমরা পলিনেশন
করে ফেলবো আর ওকে। এরপরে হচ্ছে তোমার পলিনেশনের পরে আচ্ছা একটা স্টেপ বাদ গেছে, সেটা হচ্ছে তোমার হারভেস্টিং এন্ড ওকে। আরেকটা স্টেপ আছে, খেয়াল আছে নাকি তোমাদের? প্রথমে ছিল হারভেস্টিং এন্ড স্টোরিং অফ অ্যাপন সিড, অর্থাৎ ফাইনালি আমরা এগুলোকে তোমার ওই যে পলিনেশন। আরেকটা জিনিস বলি, পলিনেশন করার পরেও কিন্তু গাছটাকে পুনরায় ফুলটাকে আবার কিন্তু আমরা প্রথমে ব্যাগিং করে দিই, পুরো আবার প্রথমে ব্যাগ ঢেকে দেবো। একবার ইমাস্কুলেশন করার পরে ব্যাগ ঢেকে দিব, আর একবার হচ্ছে ইমাস্কুলেশনের পরে পলিনেশন, একবার ইমাস্কুলেশনের পরে ব্যাগ দিয়ে ঢেকে দিব, আরেকবার হচ্ছে পলিনেশনের পরে ব্যাগ দিয়ে ঢেকে দিব। ব্যাগ দিয়ে ঢেকে দিয়ে আবার সে ট্যাগে এবার ফুল ইনফরমেশন দেব। প্রথমে ট্যাগে ইনফরমেশন ছিল প্যারেন্ট কোনটা, ফিমেল প্যারেন্ট কোনটা, কয়টা ইমাস্কুলেশন করা হয়েছে, কয়টা ফুলে, কে করছে, কবে করছে। আর এবার ইনফরমেশন কি থাকবে ট্যাগে? দ্বিতীয়বার যখন দিব প্যারেন্ট কারা ছিল, P1 P2 কারা ছিল, তারপর কবে ইমাস্কুলেশন করা হয়েছে, কবে পলিনেশন করা হয়েছে, কয়টা ফুলে ইমাস্কুলেশন করা হয়েছে, কয়টা ফুলে পলিনেশন করা হয়েছে, কে ইমাস্কুলেশন করছে, কে বা কে পলিনেশন করছে, অথবা নেম অফ দ্য ব্রিডার। অর্থাৎ পলিনেশন করে ফেলার পরে ইনফরমেশন আরো বাড়বে, এবং তাহলে পলিনেশন পরেও ব্যাগিং ট্যাগিং আমরা করবো। এই কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন অনেক সময়, যে ব্যাগিং ও ট্যাগিং কেন করা হয়। ঠিক আছে, তাহলে ব্যাগিং ও ট্যাগিং করা হয় কি আনওয়ান্টেড পলিনেশন তোমার রোধ করার জন্য, এবং একই সাথে ইনফরমেশন রাখার জন্য, টু মেইনটেইন, টু কিপ দ্য ইনফরমেশন অফ দ্য রিলেটেড টু ব্রিডিং, রিলেটেড টু হাইব্রিডাইজেশন। ঠিক আছে, হাইব্রিডাইজেশন রিলেটেড ইনফরমেশন রাখার জন্য হচ্ছে তোমার ট্যাগিং করা হয়। আর ট্যাগিং করা যায় এনি কাইন্ড অফ আনওয়ান্টেড পলিনেশন তোমাকে রোধ করার জন্য। যেমন ইমাস্কুলেশনের পরেও আমরা করি, কেন? যেন অন্য কোনো জায়গাতে পলিন না আসে। ইমাস্কুলেশন আবার পলিনেশনের পরেও করি, যে পলিনেশন করে দিছি আমরা, এরপরে তো অন্য কোনো জায়গায় অ্যাগ্রেসিভ কোনো পলিন এসে তোমার এখানে পলিনেশন করে ফেলতে হবে। ঠিক আছে, সুতরাং তখন আমরা এটাকে ডেকে দিই। তো এই যে প্যাকেট করা থাকে এইগুলোকে শেষ পর্যন্ত হারভেস্টিং, আমরা F1 গুলোকে আলাদা করে আমরা হারভেস্ট করব, আলাদা করে এগুলোকে আমরা আলাদা আলাদা প্যাকেটে আমরা এগুলোকে দিব প্যারেন্ট ওয়াইজ। হ্যাঁ, আবার যদি রেসিপ্রোকাল প্যারেন্ট হয় সেইভাবে ওয়াইজ আমরা আলাদা আলাদা প্যাকেটে আমরা স্টোর করব। মনে রাখতে হবে কখনো ক্রসের সিড গুলো মিক্স আপ করা উচিত না। ক্রসের সিড গুলো আলাদা আলাদা গুলো, একই প্যারেন্ট যদি হয়, একই কম্বিনেশন হলে সিড গুলো মিক্স করা যায়। প্যারেন্ট আলাদা হলে অথবা প্যারেন্টের কম্বিনেশন আলাদা হলে, অর্থাৎ একখানে মেল, যেটা মেল যে প্যারেন্টটা সেটা আরেক কম্বিনেশনে সেটা ফিমেল হয়ে গেছে, এই ক্ষেত্রে সিড গুলো আমাদেরকে আলাদা আলাদা স্টোর করতে হবে। এখন এই যে টেকনিক গুলো আমরা জানলাম, এগুলো কিন্তু ক্রপ ওয়াইজ কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, ক্রপ ওয়াইজ কিন্তু আলাদা আলাদা থাকবে। আমি তোমাদের যেহেতু ক্লাস আছে কিছুক্ষণ পরে, আমি দ্রুত শেষ করে দিই। 10টা থেকে ক্লাস তোমাদের মনে হয়। আমাদের হাইব্রিডেশন টেকনিক অফ রাইস এবং আমাদের 5-6টা ক্রপের হাইব্রিডেশন টেকনিক আছে। তোমাদের অলরেডি সিট কিন্তু তোমার শীট সাপ্লাই করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা ওই ইয়াগুলো দেখবো, দেখে আর কি এই আমি এখানে যা দেখাচ্ছি সবগুলোই কিন্তু তোমাদের শীটে আছে। ঠিক আছে, তোমরা সবগুলো দেখে নিবে। এইগুলো কিন্তু তোমার ব্রিডিং অবজেক্টিভ কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসে, ভাইবা হিসেবে আসে, হ্যাঁ তোমার ওই যে কুইজ হিসেবে আসতে পারে। সেটা কিন্তু যা যা পড়ানো হয়েছে তোমাদের, বা যা যা শীট দেওয়া হয়েছে ব্রিডিং ইয়াগুলো ক্রপ ওয়াইজ, এইগুলো কিন্তু ভালোভাবে পড়বে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য। ব্রিডিং অবজেক্টিভ গুলো কি? অবজেক্টিভ হচ্ছে যেসব ট্রেটের জন্য আমরা কি করি, যেসব ট্রেটের জন্য আমরা ভ্যারাইটি ডেভেলপ করি, সেগুলো হচ্ছে ব্রিডিং অবজেক্টিভ। আরো সহজ করে বললে, কনজিউমার যেসব জিনিস চায়, একজন কনজিউমার মানে কি? ব্যবহারকারী একটা ফসল ইউজ করতে গেলে, একটা ফসল ব্যবহার করতে চাইলে, একটা ফসল ভোগ করতে চাইলে, সেখানে যে বৈশিষ্ট্যগুলো চায় সেটাই হচ্ছে ব্রিডিং অবজেক্টিভ। দেখা গেল এক সময় আমাদের ব্রিডিং অবজেক্টিভ ছিল হচ্ছে যত বড় ফলন ভরাও রাইসের ক্ষেত্রে। একটা পর্যায়ে আসলে দেখলাম যে গ্রাহকরা, কনজিউমাররা তোমার এরকম ফসল চাচ্ছে যেখানে নিউট্রিশন ভালো থাকবে, যেটাতে তোমার হচ্ছে স্টিকিনেস এর কম বেশি থাকবে। ঠিক আছে, এক এক জন এক রকম চাচ্ছে, সুতরাং তখন কিন্তু সেগুলি ব্রিডিং অবজেক্টিভ চেঞ্জ হয়ে গেছে। এখন অনেক হেলথ কনসিয়াস মানুষ আছে, তারা আয়রন রিচ ধান চায়, ঠিক আছে, তারা ফাইবার রিচ ধান চায়। সুতরাং এখন সেইভাবে আবার আমাদের ব্রিডিং অবজেক্টিভ চেঞ্জ হচ্ছে। আমাদের কৃষকরা চায় ধানটা যেন আর্লি ম্যাচুরিটি হয়ে যায়, সো দ্যাট এই ক্ষেত্রে সে যেন আরেকটা ফসল করতে পারে। সুতরাং এই যে কনজিউমার যারা, তারা কিন্তু এই ক্ষেত্রে তোমার আলাদা, মানে তাদের চাহিদা হচ্ছে নানা রকম, এই চাহিদা অনুযায়ী কিন্তু ব্রিডিং অবজেক্টিভ গুলো চেঞ্জ হয়। ঠিক আছে, এগুলো দেখে নিও তোমরা কি ধরনের ব্রিডিং অবজেক্টিভ। আরেকটা জিনিস আছে ফ্লোরাল অবজেক্টিভ।
প্রতিটা ফ্লাওয়ারের যে 6টা এখানে উদাহরণ দেওয়া আছে, ধান, গম, টমেটো, বিন, তারপর তোমার সরিষা এবং হচ্ছে তোমার ভুট্টা, এই 6টা ক্রপ আছে। এই 6টা ক্রপের ব্রিডিং অবজেক্টিভ, ফ্লোরাল বায়োলজি কিন্তু খুব ভালো করে শিখবে। এগুলোতে কিন্তু তোমার ওই যে বললাম কুইজ, শর্ট কোশ্চেন এবং তোমার কিন্তু ভাইভা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ভালো মতো বলবে। এগুলো দেখে নিয়ে এগুলো তোমাদের এই মরফোলজি সেকেন্ড ইয়ারে তোমাদের টপ বোটানিতে পড়ানো হয়েছে, সেই জিনিসগুলোর সাথে মিল আছে অনেক, বাট এগুলো মানে ব্রিডিং এর ব্রিডারের চোখে দেখা এই জিনিসগুলো, ব্রিডারের দৃষ্টিকোণ থেকে তার মরফোলজিক্যাল ফিচার গুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। ইনফ্লোরেসেন্স, যে টার্মিনাল পেনিকেল, কেন টার্মিনাল পেনিকেল তোমরা জানো, যেহেতু এটা গাছের একবার টপে হয়, টার্মিনাল বলা হয়। ঠিক আছে, ইচ স্পাইকলেট ইজ এ কমপ্লিট ফ্লাওয়ার কনসিস্ট অফ আউটার টু ব্লুম, বোট শেপ পেলিয়া এন্ড ফ্ল্যাটার্ড লেমা। বলা হচ্ছে প্রতিটা স্পাইকলেট একটা করে ফ্লাওয়ার কিন্তু ধানের, এবং ধানের কিন্তু ওয়ান সিডেড ফ্রুট। এটা আমরা জানি যে ধানের হচ্ছে প্রতিটা হচ্ছে একটা করে ফুল পেনিকেলে থাকে, এবং প্রতিটা ফুল থেকে একটা করে ফল হয়। এই একটা ফলে একটা করে সিড থাকে। ধান হচ্ছে ওয়ান সিডেড ফ্রুট, এই যেটা সিড সেটাই যখন কভার সহ থাকে সেটাই হচ্ছে ফল। ঠিক আছে, হ্যাঁ, এইটা কিন্তু অনেক সময় কোশ্চেন ধরে তোমাদেরকে আর কি ধানের ক্ষেত্রে। আর ধানের এই ইয়েটা যেমন ধরো গ্রামিনী ফ্যামিলির সেলিয়েন্ট ফিচার কি, এগুলো আসে অনেক সময় জিজ্ঞেস করে। যে ফসলগুলো, যে ফিমেল, যেই ফ্যামিলি গুলো ইম্পর্টেন্ট, যে ফ্যামিলি গুলো ক্রপ স্পেসিসের দিক থেকে ইম্পর্টেন্ট, সেই সব ফ্যামিলির কিন্তু তোমার শনাক্ত ডায়াগনস্টিক ফিচার, সেলিয়েন্ট ফিচার গুলো কিন্তু জানতে চান। ঠিক আছে, এগুলো তোমরা জানবে। ফসলের এইগুলো মেজর ফসলের তোমার সাইন্টিফিক নেম, তাদের ক্রোমোজোম সংখ্যা, জিনোম কি ধরনের, এগুলো কিন্তু জানা উচিত। কারণ এগুলো তো আমরা এক্সপেক্ট করি ফাইনালের একটা স্টুডেন্ট ভাইভাতে ধরলে বা কুইজে আসলে বা শর্ট কোশ্চেন আসলে এই কোশ্চেন গুলো পারবে, কারণ গত 4 বছর ধরে তাকে এগুলোই পড়ানো হয়েছে। তো রাইসের ইয়াটা হচ্ছে হচ্ছে এরকম, ফ্লাওয়ারটা যদি আমরা লংগিটিউডিনাল যদি সেকশন করি এরকম দেখা যায়, উপরে 4টা দেখা যায়, 6টা দেখা যায়, অ্যান্থার দেখা যাচ্ছে, নিচে ওভারি, এরপর সবার নিচে লোডিকিউল। অনেক সময় আমরা অ্যান্থার ফেলতে গিয়ে এখানে আমরা স্টিগমাকে ক্ষতিগ্রস্ত করে ফেলি বা ফেলে দেই। রাইসের ক্ষেত্রে, ইমাস্কুলেশনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে, এখানে যদি তোমরা খেয়াল করে দেখো, একটু হালকা আছে, খেয়াল করে দেখো এই জায়গায় ফ্লাওয়ারটাকে আমরা রাইসের প্রথম ছবি প্রথমে দেখো কেচি দিয়ে উপরের দিকে যেটা দেখানো আছে, এই ক্ষেত্রে দেখো যে তোমার কেচি দিয়ে আমি স্ল্যান্টিং কাট দিচ্ছি, কাট দিয়ে আমি স্পাইকলেটটা ওপেন করে ফেলতেছি, ওপেন করে ফরসেপ দিয়ে তারপর সেখান থেকে আমি অ্যান্থার গুলোকে বের করে নিয়ে ফেলে দিচ্ছি আর কি। ঠিক আছে, এরকম 6টা গুনে 6টা ফেলি আমি এখানে। মনে রাখবা রাইসের 6টা, তাহলে 6টা ফেলবো, হুইটের 3টা, তাহলে হুইটের 3টা ফেলবো। তো এরপরে আমরা পলিনেশন করি সাধারণত, যেদিন ইমাস্কুলেশন করি এই হিসাবে করি যেন নেক্সট ডেতে আমরা যেন এটাকে পলিনেশন করতে পারি। ঠিক আছে, এভাবে ইমাস্কুলেশন করি, আগের দিন করে ফেলি যেন পরের দিন এটাকে ইমাস্কুলেশন করতে পারি। সাধারণত আগের দিন বিকালবেলা বা দুপুর বিকালের দিকে আমরা ইমাস্কুলেশন করে ফেলি, পরের দিন সকালে পলিনেশন করি। তারপরে এই যে ধরো এটা ইমাস্কুলেটের একটা পেনিকেল, সেখানে আমরা বাইরে থেকে নিয়ে এসে আমরা পোলিন দিব, পোলিন দিয়ে আমরা পরবর্তীতে হচ্ছে এখানে একটা ব্যাগ দেখানো হয়েছে, একটা ট্রান্সপারেন্ট ব্যাগ দিয়ে বোঝানো হয়েছে যে একটা ট্রান্সপারেন্ট ব্যাগ দিয়ে এটাকে আমরা ঢেকে দিচ্ছি। ঠিক আছে, ভেতরে ইমাস্কুলেটেড পেনিকেল, উপরে ট্রান্সপারেন্ট ব্যাগ দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে ওকে আবার আসছে। আচ্ছা, এই যে রাইসের ছবিটা দেখো, এখানে রাইসের ছবিটা দেখো, ইনফ্লোরেসেন্স সেন্সে আমরা হচ্ছে এরকম ইমাস্কুলেশন করবো, যেটা মাথাটা কেটে ফেলবো, তারপর সেখান থেকে অ্যান্সার গুলো বের করে দেবো, সর্বশেষ চেহারা হবে ইমাস্কুলেটেড পেনিকেলের এরকম, এবং সেটাকে একটা ব্যাগ দিয়ে ঢেকে দিব এবং ট্যাগ দিয়ে সেটাকে আমরা মার্ক করে দিব। হ্যাঁ, এই ছবিগুলো তোমাদেরকে আমাদের অদ্ভুত ধারণা করা হয়েছে। এটা একটা ছোট্ট জিনিস তোমাদের জানানোর জন্য দিচ্ছি, যেটা তোমাদের ভাইবার জন্য অনেক সময় লাগে। আমাদের রাইস কিন্তু দুইটা তোমার কাল্টিভেটেড টাইপ আছে, কাল্টিভেটেড স্পেসিস আছে রাইসের, একটা হচ্ছে অরাইজা স্যাটাইভা, একটা হচ্ছে অরাইজা গ্ল্যাবেরিমা। অরাইজা স্যাটাইভা হচ্ছে এশিয়ান রাইস, অরাইজা গ্ল্যাবেরিমা হচ্ছে আফ্রিকান রাইস। অরাইজা স্যাটাইভাই কিন্তু ম্যাক্সিমাম চাষ হয় আর কি। অরাইজা স্যাটাইভার আবার 3টা সাব টাইপ আছে, কাল্টিভেটেড টাইপ আছে। এটা হচ্ছে অরাইজা স্যাটাইভা ইন্ডিকা, যেটা এই সাবকন্টিনেন্টের এদিকে হয়। অরাইজা স্যাটাইভা জাপানিকা, যেটা জাপানে, চায়নায়, কোরিয়া এগুলোতে হয়, এবং অরাইজা স্যাটাইভা জাভানিকা, যেটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া রিলেটেড জায়গাগুলোতে হয়। তাহলে এগুলো হচ্ছে 3টা সাব স্পেসিস বা কাল্টিভেটেড টাইপ আছে, এবং এগুলোর মধ্যে জাভানিকা এবং জাপানিকা হচ্ছে ক্লোজ,
ইন টার্মস অফ তাদের বৈশিষ্ট্যে তাদের মধ্যে অনেক সিমিলারিটি আছে, কিন্তু তোমার ইন্ডিকার সাথে তাদের দুইটারই পার্থক্য আছে। এর মধ্যে জাপানি যেটা আছে সেটার মধ্যে সেটাতে কিন্তু তোমার ইয়া বেশি, সেটাতে স্টিকি বেশি। জাপানিকা রাইস যেটা রাইসে সেটা কিন্তু স্টিকি বেশি, কারণ ওরা কাঠি দিয়েই খায়, এই কারণে স্টিকি বেশি বলে কাঠি দিয়ে খায়। আমাদের মতো ভাত হলে কাঠি দিয়ে খেতে পারতো না। এখানে হয় যেটা অ্যামাইলোজ কন্টেন্ট যদি বেশি থাকে তাহলে ভাতটা হবে ঝরঝরে শক্ত। আমাদের ধানগুলোর অ্যামাইলোজ কন্টেন্ট ম্যাক্সিমাম 19%-এর উপরে, 20%-এর উপরে, এই 20-এর উপরে, 22, 23, 24, 25 আমাদের ধানগুলোর অ্যামাইলোজ কন্টেন্ট 22% থেকে তোমার 26% পর্যন্ত দেখা যায়। ব্রিধান 28 এর অ্যামাইলোজ কন্টেন্ট 26%, এই জন্য ব্রিধান 28 বেশি ঝরঝরে। হ্যাঁ, আর বাকিগুলো হচ্ছে অ্যামাইলোজ কন্টেন্ট এরকম হচ্ছে তোমার 22, 23, 24, 25 পর্যন্ত আছে এরকম রেঞ্জ। হোয়ারএজ জাপানিকার যে ভ্যারাইটি তাদের কিন্তু তোমার অ্যামাইলোজ কন্টেন্ট লেস দেন 20 বা লেস দেন 19, ফলাফল এগুলো স্টিকি হয়। সুতরাং অ্যামাইলোজ কন্টেন্ট বেশি থাকলে সেটা হচ্ছে হবে কি শক্ত হবে, অ্যামাইলোজ কন্টেন্ট কম থাকলে ভাতগুলো হবে কি স্টিকি হবে। ঠিক আছে। এবং নেরিকার নাম তোমরা শুনছো, নেরিকা কি? নিউ রাইস ফ্রম আফ্রিকা, এটা হচ্ছে ক্রস বিটুইন গ্ল্যাভেরিমা, অরাইজা স্যাটাইভা, জাপানিকা। ওকে, পরেরটা দেখি হাইব্রিডেশন টেকনিক অফ হুইটের ফ্লোরাল বায়োলজি তোমরা দেখে নিও। জাস্ট মনে রেখো হুইটের হচ্ছে তোমার তিনটা হচ্ছে তোমার অ্যান্থার তিনটা, অ্যান্ড্রোসিয়ামে তিনটা ইয়া আছে তোমার, সেই তিনটা ফেলতে হয় সেখান থেকে আর কি। হুইটের ক্ষেত্রে কিন্তু ফ্লোরেটে কি থাকে, 3টা থেকে 5টা ফ্লাওয়ার থাকে, দুই পাশে 2টা থাকে ফার্টাইল এবং মাঝখানে গুলো থাকে স্টেরাইল। তাই হুইটের ইমাস্কুলেশনের সময় আমরা অবশ্যই মাঝখানে যে স্টেরাইল যেটা আছে সেটাকে ফরসেপ দিয়ে টেনে ফেলে দিব। এই যেমন ধরো এইখানে হচ্ছে মাঝখানে যেটা 2টা ফ্লাওয়ারের মাঝখানে যেটা, এটা হচ্ছে এটাকে আমরা ফেলে দিব এবং দুই পাশে যেটা আছে 2টাকে রাখবো। এই 2টা হচ্ছে ফার্টাইল, মাঝখানে হচ্ছে স্টেরাইল, ওইটাকে ফেলে দিয়ে 2 পাশে রাখবো। আমরা বলতে পারো স্টেরাইল হলে তার ফেলার দরকারটা কি, এটা স্টেরাইল, বাট সামটাইমস এটা কিন্তু স্টেরাইল ফার্টাইল হতে পারে। সুতরাং আমরা কোনো রিস্ক নেব না, আনইমাস্কুলেটেড কোনো কিছু কেমিক্যালে থাকবে না। তারপরে অ্যাজ ইউজুয়াল সেটাকে ব্যাগিং করে ফেলবো আর কি। মাস্টার্ডের ফ্যামিলি কি? এটা ক্রুসিফেরি কেন বলে? ফ্লাওয়ার গুলো হচ্ছে ক্রুসিফর্ম। মাস্টার্ডের একটা প্রধান বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে এগুলো সাধারণ থাকে হচ্ছে তোমার টেট্রাডাইনামাস স্টাইলে। ঠিক না? টেট্রাডাইনামাস কি? 4টা বড় 2টা ছোট, এগুলো টেট্রাডাইনামাস। এটা ফ্লাওয়ার টাইপ হচ্ছে কি তোমার ক্রসবথ বা ক্রুসিফর্ম, এবং টেট্রাডাইনামাস হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। এখানে হচ্ছে ফ্লাওয়ার ওপেন করে আমরা 6টাকে ফেলে দিব। অনেকে বলে যে পেটাল গুলো ফেলে দিতে, অনেকে বলে পেটাল গুলো রাখতে। ঠিক আছে, যেভাবেই হোক আমরা সেভাবে রেখে এভাবে ব্যাগিং করে দিব। তারপরে যে বিন ল্যাবলা পারপ্রিয়াস, ইন্টারেস্টিং হচ্ছে এই ফুলটা কখনো ওপেন হয় না। এটা ক্রিপ্টোগ্যামাস ফুল, আমরা জানি এটা কখনোই ওপেন হয় না। তাহলে এটাকে তোমার অবশ্যই আমরা কিন্তু বুঝতে পারবো না অ্যান্থিসিস হচ্ছে কি হচ্ছে না। সুতরাং আগেই আমরা একটা এক্সপেক্টেড ডেট অনুযায়ী, আমরা এস্টিমেশন অনুযায়ী আমরা এটাকে দেখে বুঝবো। ফ্লাওয়ারটা যত তোমার তার অরিজিনাল কালারে আসতে থাকবে, সবুজ আপ কালারটা যত কমে যাবে, যখন ফুলগুলো বেরোয় এগুলোর মধ্যে সবুজ আপ কালার থাকে, যত সবুজ আপটা কমে যাবে, যত তার অরিজিনাল কালারটাতে আসতে থাকবে, তত বুঝবে যে এটা ম্যাচিউর হচ্ছে। তো এটা সবুজ আপ কালার না থাকলেই এটাকে আমরা ওপেন করে ফেলে সেখান থেকে আমরা অ্যান্থার গুলোকে ফেলে দিব। 10টা কিন্তু বিনে 10টা থাকে, 10টাকে সাবধানে ফেলতে হয়। একটু ম্যাচিউর হয়ে গেলেই কিন্তু অ্যান্থিসিস হয়ে সেলফ পোলিনেশন হয়ে যাবে আর কি। বিনে ইমাস্কুলেশন করা তুলনামূলক টাফ, কারণ ফ্লাওয়ার স্ট্রাকচার তোমরা বিনে দেখছো কিরকম প্রোটেক্টিভ একটা নেচার। দেখো ফুল সবাই তো দিয়ে সব লেমা কি থাকে ওখানে, তোমার কিল থাকে, স্ট্যান্ডার্ড থাকে, ঠিক আছে, এগুলো উইং থাকে, এগুলো হচ্ছে 3 ধরনের ইয়া থেকে 3 ধরনের 6টা করোলা, তোমার এগুলো একটাকে তোমার ওভারল্যাপ করে পুরো ফুলটাকে তোমার হচ্ছে তোমার প্রোটেক্ট করে। তো বিনের ক্ষেত্রে তোমরা দেখে নিলে ল্যাবলা পারপ্রিয়াস ব্রিডিং অবজেক্টিভ ফ্লোরাল বায়োলজি কি, আমরা এখানে দেখাচ্ছি যে কিভাবে আমরা ইয়া করি। ইমাস্কুলেশনে 10টা থাকবে স্ট্যামেন, সেখান থেকে আমরা 10টা ফেলে দিয়ে আমরা ইমাস্কুলেটেড ইয়া এখানে এরকম রাখবো, এবং ফাইনালি আমরা এইভাবে ব্যাগিং করে দিব। এই ক্ষেত্রে দেখো এইসব ক্ষেত্রে যে প্রথম যেটা টুইক দিছে কন্ট্রিবিউটেড, এটা সবার বড় ফুলগুলো আমরা বাদ দিব, সবার ছোট ফুল সবার উপরে যেটা সেগুলোকে বাদ দিব। মাঝখানে যে 3টা আছে কাছাকাছি সাইজের, 3টাতে আমরা ইমাস্কুলেশন করব। টমেটো লাইকোপার্সিকন স্কুলেন্টাম, আবার অনেকে বলে লাইকোপার্সিকাম বলে, এটা টমেটোর ব্রিডিং অবজেক্টিভ অনেকগুলো আছে, এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। টমেটোর কিন্তু দেখবে ম্যাসিভ কিছু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এটা কিন্তু টমেটো দেখবে এখন অনেক শক্ত, আগে খুব নরম থাকতো, শক্ত থাকে, ট্রান্সপোর্টে নষ্ট হয় না। টমেটো এখন দেখবে ভিতরে ফ্লেশ অনেক বেশি,
সিড কম, এগুলো একসময় ব্রিডিং অবজেক্টিভ ছিল, সেভাবে এগুলোকে ইমপ্রুভ করা হয়েছে। টমেটোর ফ্লোরাল ভ্যালু যদি দেখে নিও, তো টমেটোকে বলা হয় পেন্টামেরাস ফ্লাওয়ার। টমেটোকে বলা হয় সোলানেসি ফ্যামিলির ফুলকে বলা হয়, বা টমেটোকে বলা হয় পেন্টামেরাস ফ্লাওয়ার। কারণটা কি? এটার তোমার সকল কিছু 5, ক্যালিক্স 5, করোলা 5, অ্যান্ড্রোসিয়াম 5, মানে স্ট্যামেন 5, গাইনোসিয়াম কার্পেল হচ্ছে তোমার ওটা 2। তাহলে 5টা কি কি? ক্যালিক্স মানে সেপাল 5, পেটাল 5, স্ট্যামেন 5, এই 3টা 5 হয়, এটাকে বলা হয় পেন্টামেরাস ফ্লাওয়ার বলে। তো পেন্টামেরাস ফ্লাওয়ার হচ্ছে তোমার সোলানেসি ফ্যামিলির সকল ফসলি পেন্টামেরাস ফ্লাওয়ার। এখানে দেখো, এটা হচ্ছে ফ্লাওয়ারটা খুব সাবধানে ওপেন করতে হয়। এটা তোমার ওই যে বার্ড অবস্থায় তাকে ওপেন করে, সেটা হচ্ছে মেল পার্ট গুলো খুব টেকনিক্যালি তোমাদের দেখানো হবে, খুব ইন্টারেস্টিং টমেটোটা। মেল পার্টটা আলাদা করে ফেলে দেওয়া হয়। অনেক সময় যেটা হয়, সাবধান না থাকায় মেল পার্টটা ফিমেল পার্টটা কেন উঠে চলে আসে আর কি, ঠিক আছে? কারণ ফিমেল পার্টটা মেল পার্টটাকে পুরো হচ্ছে তোমার ঢেকে রাখে। ওকে, এরপরে আমরা দেখি জিয়ামেইস ভুট্টা। ভুট্টা হচ্ছে তোমার এমন সেটা হচ্ছে তোমার মেল এবং ফিমেল ফ্লাওয়ার আলাদা। টাসেল বলি কোনটাকে? টাসেল বলি হচ্ছে আমরা হচ্ছে তোমার স্টেমিনেট কোনটা, মানে যেখানে ইয়া থাকে আর কি, মানে টাসেল মানে সিল্কি স্ট্রাকচার যেটা, টাসেল, এইগুলো হচ্ছে তোমার ফিমেল ফ্লাওয়ারটাকে নর্মালি হচ্ছে আমরা সরি, এটা হচ্ছে মেল ফ্লাওয়ার। টাসেলটা হচ্ছে তোমার মেল ফ্লাওয়ার। এটা হচ্ছে তোমার টপে থাকে ভুট্টার। আর হচ্ছে স্প্যাডিক্স মানে ইয়া থাকে, সেটা হচ্ছে কব, যেটাতে পরবর্তী তৈরি হয়, এটা হচ্ছে মেল ফিমেল ফ্লাওয়ার। এইটা যখনই তোমার ব্লুমিং হওয়ার আগেই উপরে যখন কপটা চলে আসে, এবং উপরে নিচে কপ চলে আসলে উপরে যখন তোমার ওই ইয়া চলে আসে, মেল ফ্লাওয়ারটা দেখা যায় যে তৈরি হয়ে গেছে, তখনই সেটাকে রিমুভ করে ফেলতে হয়। আইদার ব্যাগিং করে ফেলতে হয়, পুরো কমপ্লিট সিল প্যাক, অথবা তোমার কেটে ফেলতে হয় আর কি। ব্যাগিং অনেকে করে, ব্যাগিং করে রেখে দেয়। এর কারণ আছে, ব্যাগ করলে ওইটা ভুট্টার যে প্রচুর পরিমাণে পোলেন ডাস্ট তৈরি হয়, এত পোলেন ডাস্ট যে তুমি রুটি তৈরি করে খেতে পারবে। তো ভুট্টার এই পোলেন ডাস্ট অনেকে মেডিসিনাল ইউজ আছে, অনেকে এটাকে তোমার ফুড পারপাস ইউজ করে, অনেকে এটাকে ভুট্টার পোলেনটাকে সংগ্রহ করে তোমার হচ্ছে ব্যাগ সিল প্যাক লাগিয়ে দেয়, যা পোলেন যা শেড হয় তার মধ্যে সেটা স্টোর করা থাকে আর কি। তো ভুট্টা যে এরকম আমরা ইনস্টলেশন করি, উপরেরটাকে আমরা ফেলে দিই, উপরে ওই ওটাকে ফেলে দিই বা ব্যাগ দিয়ে ঢেকে রাখি, ঢেকে রেখে তারপরে যেটা নিচে থাকে কপ, যেটা এখানে আমরা হচ্ছে স্প্যাডিং কপ, এই জায়গায় হচ্ছে আমরা কি করি, আর্টিফিশিয়াল ইমাস্কুলেশন করে আমরা এটাকে ব্যাগিং করে রেখে দিই, বা ব্যাগিং করে। এই হচ্ছে তোমাদের ইমাস্কুলেশন টেকনিক ফর ডিফারেন্ট ক্রপস, ঠিক আছে? এখন তোমরা বলো, সবকিছু মিলে তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি? কারণ এরপরে আমি আবার একটা আপডেট দিব, তোমাদের কোশ্চেন শুনে নিই। স্যার ওয়াটারপ্রুফ। প্রেফারেবলি অবশ্যই ওয়াটারপ্রুফ হওয়া উচিত। সেই জন্য কাপড় টাপড় না দিয়ে পলিথিন, সেলোফেন পেপার, তারপরে আমাদের যে ওয়াটারপ্রুফ ইন টার্মস অফ, ধরো তোমার যদি দেই, যে পেপার দেই আমরা, ব্রাউন পেপার, সেটা কিন্তু তোমার বৃষ্টি, খুব ঝুম বৃষ্টি ঝড়ে হলে তো টিকবে না, কোনো কিছু টিকবে না। বাট ব্রাউন পেপার ভেজে আবার শুকায় যায়, সমস্যা হয়। তবে আমরা সাজেস্ট করি যে তোমরা পলিথিন না দিলেও, পলিথিন যদি না দাও তাও সেলোফেন পেপার ইউজ করো, সাদা কাগজ ইউজ করো, সো দ্যাট বাইরে থেকে তার এক্সিস্টেন্সটা টের পাওয়া যায়, ভেতরের কি অবস্থা বোঝা যায়। পলিথিন দিলে টেম্পারেচারটা তোমার বেশি হয়ে যায় ভেতরে, তাহলে পলিথিন না দেওয়া ভালো। ওই জায়গায় সাদা যেটা সেলোফেন পেপার টাইপের, অথবা যেগুলো কাগজ দিয়ে তোমার ওই করে না, স্যান্ডউইচটা তোমার করে কভার করে। এখন তো তোমার এখানে সস্তা, তোমার যে এরা যে তোমার কাগজ দিয়ে দেয়, টিস্যু পেপার দিয়ে দেয়, টিস্যু পেপার না দিয়ে একদম সেলোফেন পেপার আছে, সেগুলো দিয়ে তোমার কিন্তু ব্যাগিং করে দেওয়া যায়, ঠিক আছে? ওকে, আর কেউ? থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন? আচ্ছা, ধরে নিলাম আর কোনো কোশ্চেন নাই। এখন একটা আপডেট দাও আমাকে, সেটা হচ্ছে তোমাদের রাশেদ স্যার কিন্তু একটা পাঠাইছিল, খাতা পাঠিয়েছিল তোমাদের, প্র্যাকটিক্যাল নোটবুক পুরো ঠিক আছে? পাইছিল না তোমরা এটা?
হ্যালো, জি স্যার। এটা কি তোমরা প্রিন্ট করে ফেলছো নাকি এখনো করো নাই? হ্যাঁ, স্যার করে ফেলছি স্যার। করে ফেলছো না? আচ্ছা, ছোট্ট কারেকশন ছিল এখানে, যদি করে ফেলে থাকো তাহলে তার কিছু করার নেই। এখানে ম্যাক্সিমাম করে ফেলছো তোমরা? জি স্যার। ওকে, আচ্ছা, ছোট্ট একটা কারেকশন আছে এইবারের জন্য গেল। ভুলটা যেহেতু এখান থেকে আমাদের দিক থেকে হয়েছে আর কি, একটা জিনিস তারা তৈরি করে ফাইনাল ইয়া দেওয়ার পরে আপডেট করার সময় একটা জিনিস ভুল করে ফেলছিল। এটা কালকে আমি দেখলাম যে ভুলটা রয়ে গেছে। সমস্যা নাই, এটা যেহেতু আমাদের এখানে আমরাই দেখতেছি, পরের বারে আমরা তাহলে ঠিক করে দিব আর কি। হাইব্রিডাইজেশন ওখানে দেখবো জেনারেল যে টেকনিকটা প্রথমে পড়াইলাম সেটা ওখানে নাই, এটা থাকার কথা ছিল। তো এইটা তোমাদেরকে, এটা কিন্তু আসছে পরীক্ষায়। এটা আমি তোমাদের কাউকে একজন ইমেল অ্যাড্রেস দিও, আমি হাইব্রিডেশন টেকনিকটা এটা আমি পাঠাই দেবো তোমাদেরকে, হ্যাঁ, যেন সো দ্যাট এটা তোমাদের ইয়াতে পড়তে পারো, পরীক্ষার জন্য পড়তে পারো। এটা খাতায় থাকার কথা ছিল, খাতায় সেটা নাই। আর তোমাদের আরেকটা আপডেট হচ্ছে, তোমাদের আমরা এখন যখন আমি তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোকে আমরা হয়েছে কিভাবে, আমরা একদিন অনলাইনে নিয়েছি, সুতরাং 2জন শিক্ষক বা 3জন শিক্ষক ওই টপিকটা নিয়ে তোমাদের ক্লাস নিচ্ছে সবাই। এখন কিন্তু আমরা তোমাদেরকে যেহেতু প্র্যাকটিক্যাল যে হাতে কলমে যেটা হবে এটা তোমার ফিজিক্যালি হবে, সবাই উপস্থিত থাকতে হবে, তাই এটাকে আমরা গ্রুপ ওয়াইজ এখন কিন্তু ভাগ করে দিয়েছি। তো তোমরা ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে দেখো যে গ্রুপ টিচার কারা, কোন ডিপার্টমেন্টের গ্রুপ টিচার কারা, সেই অনুযায়ী তোমরা একটু রেসপন্স করো। সেইভাবে তোমরা ওই তোমাদের ওই শিক্ষকদের সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে তোমাদের যখন থিওরি পরীক্ষা শেষ হয়ে যাবে তোমরা এর মধ্যে যোগাযোগ করো, খাতা সাইন করে নিও। তোমাদের তো খাতা সাইন করতে হবে, প্র্যাকটিক্যাল নোটবুক সাইন করতে হবে, সাইন টাইন করে ফেলো। আর এই তোমাদের শিক্ষকদের সাথে এসে যোগাযোগ রাখো আগে থেকেই, তোমাদের পরীক্ষা থিওরি পরীক্ষা শেষ হলেই তোমাদের গ্রুপ ওয়াইজ তোমার ইমাস্কুলেশন যেসব স্যাম্পল তখন থাকবে সেই সব স্যাম্পলের ইমাস্কুলেশন করে দেওয়া সম্ভব হয়, দেখানো সম্ভব হয়, কারণ যেগুলো তখন থাকবে স্যাম্পল সেগুলো দিয়ে পরীক্ষা হবে। সুতরাং তখন যে রাইস অ্যাভেলেবেল থাকবে তার রাইস শিখতে হবে, তখন হুইট অ্যাভেলেবেল থাকলে হুইট শিখতে হবে, যে ফসলটা অ্যাভেলেবেল থাকুক সেটাই তোমাকে শিখতে হবে। তো তোমরা অবশ্যই এর মধ্যে তোমাদের পরীক্ষা শুরু জানি কয়েকদিন পরে, আগামী মাসে, তোমরা এর মধ্যে তোমাদের গ্রুপ টিচারের সাথে যোগাযোগ করো। খাতা যদি প্রিন্ট করা শেষ হয়ে যায়, ছবি আঁকা বা ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক বা কোনো টাস্ক থাকলে সেগুলো যদি কাজ শেষ হয়ে যায় তাহলে সেটাকে ক্লাস টিচারের সিগনেচার নিয়ে যাও, গ্রুপ টিচারের নিয়ে এরপরে তাদের সাথে কথা বলে রাখো যে কবে তোমরা ওই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতে আসবে, সেগুলো হচ্ছে তোমার হাতে কলমে করতে আসবে বা ফিল্ডে গিয়ে করবে, সেগুলো আলাপ করে রেখো। ওকে, আমি তোমাদের স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। জি স্যার, আমাদের ক্লাস টেস্ট কি স্যার ডিউ টাইমেই হবে, মানে আমাদের যে রুটিনটা দিচ্ছে ওই অনুযায়ী কি? ক্লাস সব কিছু ডিউ টাইমে হবে, তোমাদের থিওরি প্র্যাকটিক্যাল সব ডিউ টাইমে হবে। জি স্যার, তাহলে কি আমাদের ম্যাথ যতগুলা করানো হয়েছে ওই সবগুলাই থাকবে নাকি মানে অন্য? এটা গ্রুপ টিচার অনুযায়ী, যেহেতু পরীক্ষাগুলো সব গ্রুপ অনুযায়ী হবে। এখন যেমন ধর তোমাদের ফিজিক্যালি হবে না পরীক্ষা, জি স্যার। হ্যাঁ, যেহেতু ফিজিক্যালি হবে সুতরাং গ্রুপ ওয়াইজ হবে। তোমরা কাইন্ডলি এসে দেখে যাও যে তোমাদের ইয়া কারা, গ্রুপ টিচার কারা, ঠিক আছে? গ্রুপ টিচার, আচ্ছা আমি তোমাদের বলেই দিই, তোমরা খেয়াল করো। গ্রুপ নাম্বার 1 হচ্ছে আশরাফুল হক এবং জোবাদুতুন নাহার, তোমরা লিখে নাও দেখি। গ্রুপ নাম্বার 1 আশরাফুল হক এবং জোবাদুতুন নাহার। গ্রুপ নাম্বার 2 হচ্ছে জিএইচএম সাগর এবং উপমা। গ্রুপ নাম্বার 2 সাগর এবং উপমা। গ্রুপ নাম্বার 3 উজ্জ্বল কুমার নাথ এবং শিরিন আক্তার। গ্রুপ নাম্বার 3 উজ্জ্বল কুমার নাথ এবং শিরিন আক্তার। গ্রুপ নাম্বার 4 আশরাফুল হক এবং রাশেদ। গ্রুপ নাম্বার 4 আশরাফুল হক এবং রাশেদ। গ্রুপ নাম্বার 5 শরীফার রাফি, আমি এবং নাইমা সুলতানা। গ্রুপ নাম্বার 5 শরীফার রাফি এবং নাইমা সুলতানা। গ্রুপ নাম্বার 6 আমির হোসেন এবং সাগর। গ্রুপ নাম্বার 6 আমির হোসেন এবং সাগর। গ্রুপ নাম্বার 7 আনোয়ার হোসেন এবং শিরিন আক্তার। গ্রুপ নাম্বার 7 আনোয়ার হোসেন এবং শিরিন আক্তার। গ্রুপ নাম্বার 8 আরিফ হাসান খান রবিন এবং নাইমা সুলতানা।
আবারও বলি, গ্রুপ নাম্বার 8 আরিফ হাসান খান রবিন এবং নাইমা সুলতানা। গ্রুপ নাম্বার 9 হাসান খান রবিন এবং উপমা। গ্রুপ নাম্বার 9 আরিফ হাসান খান রবিন এবং উপমা। গ্রুপ নাম্বার 10 হচ্ছে তোমার আমির হোসেন এবং আমি শরীফার রাফি। হ্যাঁ, গ্রুপ নাম্বার 10 আমির হোসেন এবং শরীফার রাফি। গ্রুপ নাম্বার 11 উজ্জ্বল কুমার নাথ এবং জবাদুদ্দিন নাহার, তোমাদের মনি ম্যাডাম। গ্রুপ নাম্বার 11 হচ্ছে উজ্জ্বল স্যার এবং মনি ম্যাডাম। তারপরে গ্রুপ নাম্বার 12 হচ্ছে আনোয়ার হোসেন এবং রাশেদ। ঠিক আছে, গ্রুপ নাম্বার 12 আনোয়ার হোসেন এবং রাশেদ। তাই বললাম, গ্রুপগুলো বলে দিলাম। এই গ্রুপ ওয়াইজ তোমরা শিক্ষকদের সাথে যোগাযোগ করো। তোমাদের অবশ্যই অঙ্ক করানো হয়েছে, সকল সিলেবাসই তো শেষ। সিলেবাস শেষ করতে তোমাদের সব সিলেবাস নিয়ে তো অবশ্যই তোমাদের ক্লাস টেস্ট নেওয়া হবে না, স্বাভাবিক। সুতরাং তাদের সাথে যোগাযোগ করো, সো দ্যাট তোমার ক্লাস টেস্টের ডেটটা তোমরা বের করতে পারো যে কিভাবে নিবে। ঠিক আছে, ওকে। আর কোনো কোশ্চেন না থাকলে শেষ করবো আমরা। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার, হ্যালো, আসসালামু আলাইকুম হ্যাঁ বলো। স্যার। মানে আমরা গ্রুপ 10 স্যার, আপনার সাথে যোগাযোগ করব নাকি আমির স্যারের সাথে স্যার? এসে যাকে পাবা, ও আচ্ছা, যাকে ঠিক পাওয়া আছে। যায় তার সাথে যোগাযোগ করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।